আসসালামু আলাইকুম এবং আদাব। আবারও আপনাদের সাথে হাজির হলাম, তাই না? তো যাই হোক, দুইটা ক্লাস হলে প্রতিদিন একটু কষ্ট হয়ে যাবে, বাট এটার বেনিফিটটা অনেক। বুঝতে পেরেছেন? না, আমাদের কোর্সটা হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে আপনারা আপনাদের স্ব স্ব পড়াশোনায়, নিজেদের পড়াশোনায় আবার ফেরত যেতে পারবেন, তাই না? এটা একটা ভালো ব্যাপার যে যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন তারা হচ্ছে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করবেন। আর ওই পড়ার সময় যখন ক্লাসে এগুলো পড়াবে, তখন এই জিনিসগুলা দেখবেন, এই ক্লাসের রেকর্ডটা তখন আবার দেখবেন, নোটগুলো দেখবেন। হ্যাঁ, তাতে করে আপনার কি হবে, ইউনিভার্সিটির এক্সামটাও ভালো হবে, প্লাস আপনার জুডিশিয়ারি প্রস্তুতিটাও এখন থেকে গোছানো হয়ে যাবে। আপনি আপনার নিজের কাছেই নিজেকে কনফিডেন্ট মনে হবে। বুঝতে পেরেছেন? আর যারা হচ্ছে 19তম দিবেন, তারা তারা হচ্ছে নিজের পড়াশোনায় ফিরে যাবেন, অর্থাৎ আপনার দুর্বলতা কোথায় এবার সেগুলা নিয়ে আগে শুরু করবেন। তারপরে হচ্ছে আপনি এই যে আমার নোটপত্র, ক্লাস, এগুলা দেখে দেখে আবার নিজের মতো করে আপনি সুন্দর মতো একটা গোছানো প্রস্তুতি নেবেন। যদি পরীক্ষার 2-3 মাস আগে আমাদের কোর্সটা শেষ হয়, এটা খুবই ভালো হবে। ওই 2-3 মাস শুধু আপনার রিভিশন আর রিভিশন আর রিভিশন, বারবার রিভিশন। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা একটু কষ্ট হলেও এটা আর কি কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আলোচনা করব হিন্দু বিবাহ নিয়ে। হ্যাঁ, তো আপনারা একটু স্লাইডটা খেয়াল করবেন, যেখানে কি লেখা আছে। এখানে লেখাগুলো হচ্ছে যে যে টপিকগুলো আছে, দেখা যাচ্ছে যে কোনো কোনো টপিকে লেখা অনেক বড়, আবার কোনো টপিকে লেখা অনেক ছোট, মানে কয়েকটা কথা দিয়েই শেষ। তো যাই হোক, আমি চেষ্টা করব যে এমনভাবে বলার যাতে করে আপনার এই জিনিসগুলোতে কোনো প্রবলেম না থাকে। তো দেখেন, হিন্দু বিবাহকে বুঝতে হলে প্রথমেই এর যে মৌলিক প্রকৃতিটি, নেচার, সেটা অনুধাবন করা প্রয়োজন। হ্যাঁ, আধুনিক আইনে বিবাহকে একটা দেওয়ানি চুক্তি হিসেবে দেখা হয়, যেমন মুসলিম আইনে এটা সিভিল কন্ট্রাক্ট। কিন্তু হিন্দু শাস্ত্রে একে গণ্য করা হয় একটা পবিত্র ধর্মীয় সংস্কার, এটা রিলিজিয়াস স্যাক্রামেন্ট। হ্যাঁ, রিলিজিয়াস স্যাক্রামেন্ট হিসেবে, মানে এটা কোনো চুক্তি না, এটা একটা ধর্মীয় সংস্কার, রিলিজিয়াস স্যাক্রামেন্ট। তো চুক্তির ক্ষেত্রে পক্ষগণের এই স্বার্থ এবং শর্ত ভঙ্গের সুযোগ থাকে, তাই না? কিন্তু সংস্কারের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, কারণ এখানে হচ্ছে বিষয়টা সম্পূর্ণ আধ্যাত্মিক। হ্যাঁ, এটা হচ্ছে এমন এক বন্ধন যা কেবল এই নশ্বর পৃথিবীর নিয়ম দিয়ে পরিচালিত হয় না, বরং এটা হচ্ছে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। আসলে কিন্তু হিন্দু আইনে ম্যারেজকে এভাবেই দেখা হয়। হ্যাঁ, ঋগ্বেদে একটা দর্শন আছে, বুঝছেন? স্বামী স্ত্রীর যেই এই বন্ধন নিয়ে, এই একাত্মতা নিয়ে, ঋগ্বেদে বলা হয়েছে যে অস্থির সাথে অস্থি, মজ্জার সাথে মজ্জা এবং ত্বকের সাথে ত্বকের যে মিলন। হ্যাঁ, আসলে দেখেন, এই এই যে লাইনটা, এটার কিন্তু গভীরতাটা অনেক বেশি। এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হয়েছে যে বিবাহের পর স্বামী ও স্ত্রী আর দুইটা আলাদা শারীরিক বা মানসিক বা কোনো সত্তা থাকে না। হ্যাঁ, তারা হচ্ছে এক এক হয়ে যায়। এই একাত্মতা নির্দেশ করে যে তাদের যেই আনন্দ, বেদনা, চিন্তা, অস্তিত্ব, হ্যাঁ, তাদের সবকিছুই হচ্ছে এক ও অভিন্ন। বিষয়টা এরকম হয়ে যায়। এটা এটা কেবল একটা সামাজিক স্বীকৃতি না, বরং এটা হচ্ছে শরীর ও আত্মার এমন এক মিলন যেখানে স্বামী ও স্ত্রী একে অপরের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ধরেন, এই যে মানুষের হাড় ভেঙে যায় না মাঝে মধ্যে? হ্যাঁ, অনেকের হাত পা ভেঙে যায়। এটা চিকিৎসার মাধ্যমে আবার কি হয়, জোড়া লেগে যায়, তাই না? তো দুইটা মানুষ, নারী পুরুষ, তারা আলাদা। তো যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তো ওরকম অস্থির সাথে অস্থি, অস্থি মানে কি, হাড়। তো
তুই দুইটা ভাঙা হাড় যেমন জোড়া লেগে একটা হাড়ে পরিণত হয়ে গেল, ঠিক হিন্দু বিবাহটাকে ওইভাবে কল্পনা করা হয়। বুঝতে পেরেছেন? এরপরে একটা বিষয় আছে, যে দেখেন এখানে বলা হচ্ছে প্রাচীন ঋষি বা শাস্ত্রকারগণ মানুষের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যে 10টি সংস্কারের বিধান দিয়েছেন। হুম। 10টা সংস্কারের 10 স্যাক্রামেন্টস এর একটা বিধান আছে হিন্দু আইনে। সেই 10 স্যাক্রামেন্টস কি জানেন? যেমন হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনকে একটা সুশৃঙ্খল এবং একটা পবিত্র আধ্যাত্মিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য হিন্দু আইনে 10 বিধি সংস্কার নামে একটা ব্যাপার আছে, 10 স্যাক্রামেন্টস। হ্যাঁ, এগুলো নর্মালি বিভিন্ন বই পুস্তকে আপনারা পাবেন না। একটু অনেক ওই যে বড় বড় যে বাজারের মানে কি বলবো, যে অথেন্টিক যে বড় বইগুলো আছে, ওই বইগুলোতে হচ্ছে আপনারা এইসব বিষয়ে পেতে পারেন। তো এই 10 বিধি সংস্কারটা আসলে কি? যেমন হচ্ছে 10টা ধর্মীয় আচারের মাধ্যমে, হ্যাঁ, মানে হচ্ছে হিন্দু যেই বিষয়াদি আছে, হিন্দুদের যে বিষয়াদি আছে, এগুলোকে হচ্ছে পবিত্র করে তোলা। এরকম 10টা বিষয় কি? একটা হচ্ছে গর্ভধারণ, তারপরে আছে পুংসবন। পুংসবন মানে কি জানেন? যে গর্ভস্থ যে সন্তান, এই সন্তানের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার আহ, গর্ভধারণের যেই দ্বিতীয় বা তৃতীয় মাসে একটা কি করা হয়, অনুষ্ঠান করা হয়। এখানে আমাদের যারা হিন্দু ভাই বোন আছে তারা ভালো বলতে পারবেন। এটাকে বলা হয় পুংসবন। এরপর আছে সীমন্তোন্নয়ন, এরপরে জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন। হ্যাঁ, তারপরে হচ্ছে সমাবর্তন। দেখেন এই সমাবর্তন, হ্যাঁ, শিক্ষা জীবন শেষ করে যখন একজন শিক্ষার্থী কি করে, তার যখন আবার যে কাজে ফিরে যায়, তখন কি একটা অনুষ্ঠান করা হয় না, সমাবর্তন? ওই বিষয়টা অনেকটা ওরকম। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে এখান থেকে কিন্তু আধুনিক এই সমাবর্তন শব্দটা এসেছে, বুঝছেন? এরপরে হচ্ছে শেষে যেটা বলা হচ্ছে বিয়ে, বিবাহ। হ্যাঁ, এটি হলো 10ম এবং সর্বশ্রেষ্ঠ সংস্কার। হ্যাঁ, পূর্বের যে 9টা সংস্কার আছে, এই সংস্কার হচ্ছে একজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে প্রস্তুত করে, কিন্তু বিয়ে সংস্কারের মাধ্যমে, এই বিবাহ নামক যে সংস্কারটা, স্যাক্রামেন্টটা, এই স্যাক্রামেন্টের মাধ্যমে তিনি তার সামাজিক, ধর্মীয় এবং বংশগত দায়বদ্ধতা গ্রহণের একটা পূর্ণ যোগ্যতা লাভ করেন। বুঝতে পেরেছেন? এখন বিবাহকে কেন হচ্ছে প্রধান সংস্কার বলা হয়, এরকম বিষয় যদি আসে আপনারা পারবেন না? আচ্ছা, তো প্রাচীন যে ঋষিগণ, তারা মানুষের জীবনকে সুশৃঙ্খল এবং পবিত্র করার লক্ষ্যে এই 10টি সংস্কারের কথা কিন্তু তারা বলেছেন, 10টা বিধান তারা দিয়েছেন। এবং সেই 10টার মধ্যে বিবাহ হলো সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রীয় যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী একজন পুরুষের জীবন বিবাহের পূর্বে অপূর্ণ থাকে, ইনকমপ্লিট। হ্যাঁ, ইনকমপ্লিট থাকে। তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখনই তিনি ধর্মীয় এবং জাগতিকভাবে পূর্ণতা লাভ করেন। এই যে দর্শন, হ্যাঁ, একটা ফিলোসফি, এই ফিলোসফির আলোকেই স্ত্রীকে বলা হয় কি বলেন তো, অর্ধাঙ্গিনী। হ্যাঁ, অর্থাৎ স্বামীর অর্ধেক শরীর, অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ। তো স্ত্রী ব্যতিরেকে এই স্বামীর কোনো বড় ধর্মীয় যজ্ঞ বলেন বা কোনো অন্য কোনো কৃত্য বলেন, এগুলো আসলে শাস্ত্রীয়ভাবে কি হয় না, পরিপূর্ণ হয় না, সিদ্ধ হয় না। এই জন্য বিয়ে করতে হবে। হুম। বিয়ে করে হলাম। এরপরে দেখেন, এই যে হিন্দু ধর্মে বিবাহের মূল লক্ষ্যটা কি, আমরা এটা একটু জানবো বিস্তারিত। হিন্দু বিবাহের মূল লক্ষ্য এটা শুধুমাত্র ওই যে ব্যক্তিগত চাহিদা পূরণ, হ্যাঁ, বা জৈবিক চাহিদা পূরণ যেটা বলেন, এটা না। এটা তো আছেই, বাট শুধু এটা না। মানে এটা হচ্ছে মেইন পারপাস না, বাট এটা তো একটা পারপাস অবশ্যই, কিন্তু মেইন পারপাস না। এছাড়াও এর পেছনে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হলো ধর্ম আর একটা হলো মানে প্রোজেনি।
প্রয়োজনই বলা হয় এটাকে। তো এটা কি, ধর্মটা কি, মানে ধর্মীয় যে উদ্দেশ্য সেটা কি, যে স্বামী ও স্ত্রী মিলে একত্রে গার্হস্থ্য ধর্ম পালন করবেন, ঠিক আছে, যা তাদের এই যে আধ্যাত্মিক মুক্তির পথ প্রশস্ত করবে। হুম। আরেকটা হচ্ছে প্রোজেনি, এটা হচ্ছে বংশ রক্ষা, বুঝতে পেরেছেন, সন্তান লাভ, পুত্র সন্তান লাভ, অর্থাৎ বংশ রক্ষাকে, মানে বংশ রক্ষা করার জন্য একটা পবিত্র দায়িত্ব হিসেবে এই বিবাহটাকে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে প্রতিটি মানুষকে তার পিতৃঋণ শোধ করতে হবে। যিনি পিতাকে কি করবেন, হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তার একটা নরক আছে, বুঝছেন, নরকটার নাম হচ্ছে পুত। পুত মানে কি, পুত মানে হচ্ছে দেখেন পুত্র। তো যদি কারো পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্র সন্তান ওই যে পুত নামক যে নরক আছে সেই নরক থেকে তাকে উদ্ধার করবে, বুঝতে পেরেছেন। তো এটা একটা অন্যতম একটা উদ্দেশ্য আর কি, বলতে পারেন। আচ্ছা, তো হিন্দু বিবাহের যেই সংজ্ঞা, যে হিন্দু বিবাহ আসলে কি, তো হিন্দু বিবাহকে সহজভাবে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের আহ, যে জিনিসটা মূলত মনে রাখতে হবে সেটা হলো যে এটা নারী পুরুষের কোনো হচ্ছে লৌকিক বন্ধন না, বা সাময়িক কোনো সমঝোতা না। এটা কি, এটা হচ্ছে মূলত একটা আহ, আধ্যাত্মিক মিলন। হ্যাঁ, আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে বিষয়টা একটু দেখব। তো প্রথমটা হচ্ছে যে বিভিন্ন মনীষী এবং আইনজ্ঞদের ভাবনা কি, মানে তারা হিন্দু বিয়ে সম্পর্কে কি বলেছেন। তারপরে হচ্ছে আদালত এই বিষয়ে কি বলেছেন। তারপরে হচ্ছে আধুনিক আইনি প্রেক্ষাপটটা কেমন। তো যাই হোক, বিভিন্ন মনীষী এবং আইনজ্ঞদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে ডক্টর গৌর, হ্যাঁ, তিনি বলেছেন যে এটি কোনো সাময়িক, এটি কোনো হচ্ছে কোনো ব্যবসায়িক চুক্তি নয়, বুঝতে পেরেছেন। এটা হলো কেমন, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটা ধর্মীয় সংস্কার, একটা স্যাক্রামেন্ট। এসকে রাউত, এসকে রাউতের কিন্তু একটা বই আছে হিন্দু লয়ের উপরে, আপনারা কিনতে পারেন, বইটা ভালো, ইংরেজিতে লেখা, ইন্ডিয়ান রাইটার। তো এসকে রাউত, তিনি এই বিষয়টাকে আরেকটু গভীরে নিয়ে গেছেন, বুঝছেন। তিনি বলছেন যে এই বন্ধন কেবল এই জীবনের জন্য নয়, এটি এমন এক অটুট বন্ধন যা পরজীবন অবধি বিস্তৃত, বুঝতে পেরেছেন। এরপরে দেখেন তৃতীয়ত আদালত কি বলেছে, যে আমাদের যে উচ্চ আদালতগুলো বিভিন্ন মামলার রায়ে এই হিন্দু বিবাহের যে আধ্যাত্মিক যে স্বরূপটা, এটা কিন্তু ব্যাখ্যা করেছেন। মনমোহিনী মামলায় কলকাতা হাইকোর্ট এটা একটা জৈবিক ও আধ্যাত্মিক সত্য হিসেবে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আদালত বলেছেন যে এই মিলন হলো কি, ওই যে যে কথাটা আমরা শুরুর দিকে বলেছিলাম, যে মাংসের সাথে মাংসের, হাড়ের সাথে হাড়ের সম্পর্ক, যা কখনো কি হওয়ার না, কখনো বিচ্ছিন্ন হওয়ার না। একইভাবে এই গোপাল কৃষ্ণ মামলায় কি বলা হয়েছে দেখেন, গোপাল কৃষ্ণ বলরাম মিথিলেশ কুমারী, এখানে বলা হয়েছে যে এলাহাবাদ হাইকোর্ট বলতেছেন যে এটি নিছক শারীরিক আবেগ নিয়ন্ত্রণের কোনো মাধ্যম নয়, বরং এটা হচ্ছে আত্মার একটা স্বর্গীয় মিলন, একটা স্পিরিচুয়াল ইউনিয়ন। হুম। তো এবার আধুনিক প্রেক্ষাপটে যদি আমরা একটু দেখি, যে আধুনিক আইন বা হচ্ছে হিন্দু কোড অনুযায়ী, হিন্দু কোড নামে একটা ইয়া আছে, হিন্দুদের বিভিন্ন যে আইনগুলো সেখানে একত্রিত করা হয়েছে, যেটাকে বলা হয় হিন্দু কোড। তো এই হিন্দু কোড অনুযায়ী একে হচ্ছে সামাজিক ও আইনি কাঠামোর মধ্যে আনা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আইন দ্বারা স্বীকৃত একজন নর ও নারীর মধ্যে সখ্যতা ও সমঝোতাই হলো কি, বিবাহ। অর্থাৎ ধর্মীয় পবিত্রতার পাশাপাশি এখানে আইনি স্বীকৃতির একটা বিষয় চলে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে হিন্দু বিবাহের প্রকৃতি। এখানে দেখেন একটা প্রশ্ন এসেছে চতুর্থ বিজেএসে, যে হিন্দু বিবাহ চুক্তি নয় বরং ধর্মীয় বাধ্যবাধকতা, মানে এটা কোনো কন্ট্রাক্ট না, এটা কোনো সিভিল কন্ট্রাক্ট না, এটা রিলিজিয়াস স্যাক্রামেন্ট। হ্যাঁ, এটা ব্যাখ্যা করো, চতুর্থ বিজেএস পরীক্ষায় এসেছে।
তো যাই হোক, এখন এই বিষয়গুলো একটু দেখেন যে হিন্দু বিবাহের প্রকৃতিটা কেমন, নেচার অফ হিন্দু ম্যারেজ। হ্যাঁ, তো দেখেন, সাধারণ দেওয়ানি চুক্তি বা অন্যান্য ধর্মের বিবাহের সাথে হিন্দু বিবাহের একটা মৌলিক পার্থক্য রয়েছে, তাই না? হিন্দু শাস্ত্র মতে বিবাহ কোনো সাধারণ কোনো হচ্ছে চুক্তি বা ব্যবসায়িক লেনদেন বা সিভিল কন্ট্রাক্ট যাই বলেন, এগুলো না। এটা মূলত একটা ধর্মীয় সংস্কার বা একটা স্যাক্রামেন্ট। কেন এই চুক্তি নয়, বরং একটা ধর্মীয় বাধ্যবাধকতা, তা আমরা হচ্ছে একটু কয়েকটা পয়েন্ট থেকে আমরা দেখতে পারি, মানে আলোচনা করতে পারি। তো এর মধ্যে প্রথমত প্রথমত হলো এইটা একটা আহ হিন্দু ধর্মে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ওই যে 10টা কি দেওয়া হয়েছে বলেন তো, 10 বিধি সংস্কার, তাই না? তো 10 বিধি সংস্কার রয়েছে, কারণ বিবাহ তার মধ্যে কি সর্বশ্রেষ্ঠ। আবার ঋগ্বেদে যে বলেছে যে অস্থির সাথে অস্থি, তাই না? তো এরকম একটা কথাও আছে, তার মানে এখানে আসলে ধর্মীয় ব্যাপারটা কিন্তু চলে আসতেছে, বুঝছেন? মানে যে এটা আসলে কোনো চুক্তি না, এটা হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে কেন চুক্তি না, এটা যদি আমরা একটু দেখি যে চুক্তি না কেন আসলে। তো দেখেন, হিন্দু বিবাহ এই যে চুক্তির সাধারণ বৈশিষ্ট্য মেনে চলে না। এটা চুক্তি করতে হলে যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্য এর মধ্যে নাই। কিন্তু আমরা মুসলিম বিবাহ যখন পড়েছিলাম তখন কি দেখেছিলাম, যে এটা একটা চুক্তির মতোই। হ্যাঁ, রিলিজিয়াস পারপাস সেখানে আছে, অবশ্যই আছে। আমরা রিলিজিয়াস পারপাসটা সেখানে আলোচনা করেছিলাম, যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা হচ্ছে তোমাদের হাফ অফ রিলিজিয়ান, হ্যাঁ, যে ধর্মের অর্ধেক পূর্ণ হয়। তো এখানে রিলিজিয়াস বাধ্যবাধকতা আছে, কোরআনে আছে, হাদিসে আছে। রিলিজিয়াস পারপাস অবশ্যই সেখানে আছে, কিন্তু সেটা তো আছেই, তাছাড়াও সেখানে বিবাহকে একটা দেওয়ানি চুক্তি হিসেবে দেখা হয়। কিন্তু হিন্দু আইনে শুধুমাত্র ধর্মীয় সেন্স থেকে এই জিনিসটাকে বিবেচনা করা হয়। হ্যাঁ, তো কি কারণে এটা চুক্তি না? প্রথম কথা হচ্ছে যে এখানে আসলে ওরকম যে চুক্তির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আসলে নাই, সেগুলো অনুপস্থিত। হ্যাঁ, আপনারা একটু এই জিনিসগুলো দেখবেন, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যেমন একটা বিষয় একটু দেখেন এখানে, ফ্যাক্টাম ভ্যালেট, যে সাধারণত চুক্তিতে কি হয়, চুক্তিতে যদি চুক্তির শর্ত ভঙ্গ করা হয়, তাহলে কিন্তু চুক্তিটা হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাই না? কিন্তু দেখেন হিন্দু ধর্মে যে আমরা জানি যে দুই ধরনের বিধান আছে, একটা হচ্ছে ডিরেক্টরি আর একটা হচ্ছে কি ম্যান্ডেটরি। তো ডিরেক্টরি যেসব বিধান আছে সেগুলো যদি পালন না করে কেউ যদি কাউকে বিয়ে করে, একজন পুরুষ যদি একজন মহিলাকে বিয়ে করে, তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যায় না। তাহলে দেখেন সেখানে যে ডিরেক্টরি প্রিন্সিপাল আছে, যে এটা করতে হবে, এটা তোমরা করবা, হ্যাঁ, সেরকম উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা মানতেছে না, না মেনে বিয়ে করতেছে। এই বিয়েটা কি বাতিলযোগ্য না, মানে বাতিল হবে না। তাহলে চুক্তির যে শর্ত সেটা এখানে কি ফলো করা হলো? মানে বুঝতে পেরেছেন আমার কথা? চুক্তিতে যদি আপনি কিছু অমান্য করেন বা কিছু লঙ্ঘন করেন, চুক্তিটা কিন্তু বাতিল হয়ে যায়। তার মানে ফ্যাক্টাম ভ্যালেটের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে এখানে সেই যে নিয়ম, যে হিন্দু ধর্মের যে নিয়ম, তোমরা বিয়ে করতে হলে অভিভাবকের পরামর্শ নাও। অভিভাবকের পরামর্শ মানে অভিভাবকের মতামত নিয়ে অভিভাবকের মাধ্যমে বিয়ে করো। কিন্তু একজন ছেলে একজন মেয়ে পরস্পরকে তারা ভালোবেসে বিয়ে করলো, অভিভাবকের মতামত নিল না, নিজেদের মতো করে বিয়ে করলো, তো এই বিয়ে কিন্তু বাতিল হবে না। তাহলে দেখেন, চুক্তির ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হয়, কিন্তু এখানে নিয়ম মানতে হচ্ছে না, তাহলে এটা কোনো চুক্তি না। বুঝতে পেরেছেন? যাই হোক, এবার এখানে আরো বিষয় আছে, আপনারা একটু এই বিষয়গুলো একটু দেখবেন। তো তারপরে যে বিষয় আছে সেটা হচ্ছে যে ধর্মীয় একটা বাধ্যবাধকতা এখানে আছে। ধর্মীয় একটা কি আছে বলেন তো, বাধ্যবাধকতা আছে। মানে হিন্দু বিয়ের নেচারটা হচ্ছে এরকম, এটা বারবার বলতেছি। তো
তো এই কথাটা এখানে আবার আসছে যে বিবাহ কেন প্রত্যেক হিন্দু পুরুষের জন্য একটা আবশ্যিক কর্তব্য। হ্যাঁ, এর পেছনে কিন্তু একটা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিতৃঋণ শোধের দায়। পিতৃঋণ শোধ করা। ওই যে বললাম যে পুত নামক একটা নরক আছে, ওই নরক থেকে কি করতে হবে? পিতাকে উদ্ধার করতে হবে। উদ্ধার কে করবে? শুধুমাত্র পুত্র সন্তান। এজন্য হিন্দু ধর্মে কিন্তু পুত্র সন্তানের গুরুত্ব অনেক বেশি। এটা সত্য, অস্বীকার করার কিছু নাই। বুঝতে পেরেছেন? তারা পুত্র সন্তান কামনা করে, যাতে করে হচ্ছে পুত্র সন্তান হয়। এবং আপনাদেরকে এই কথাটা বলা ঠিক না, আমি আসলে বিভিন্ন বিষয় আপনাদেরকে বলে ফেলি, আপনারা হচ্ছে এগুলোতে মন খারাপ করবেন না। বা হচ্ছে আমার এই আলোচনাটা এমন কোনো মাধ্যমে ছড়াবেন না যাতে করে এটা আমার জন্য আহ, বিপদের কারণ হয়। এটা আপনাদেরকে বোঝানোর পারপাসে বলা। মাঝে একটা রিপোর্ট দেখেছি, যে রিপোর্টে বলা হচ্ছে যে ভারতে আহ, তারা হচ্ছে আধুনিক চিকিৎসার যে বিভিন্ন পদ্ধতি আছে, মানে বৈজ্ঞানিক যে বিভিন্ন সিস্টেম বের হয়েছে, তারা সন্তান গর্ভে থাকতেই এটা দেখে, চেক করে যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তো যদি দেখে যে মেয়ে সন্তান, তাহলে ওটা গর্ভেই মানে সন্তানটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। এটা অথেন্টিক সোর্স থেকে আসলে আমি নিউজটা পড়েছি। বুঝতে পেরেছেন? এখানে আমাদের হিন্দু ভাই বোনদের মন খারাপ করার কোনো কারণ নাই। তো আসলে এখানে রিলিজিয়াস একটা আছে, ইস্যু আছে। পুত্র সন্তানের প্রতি একটা আকাঙ্ক্ষা, এটা স্বাভাবিকভাবেই শুধু যে হিন্দুদের মধ্যে আছে ব্যাপারটা এরকম না, মুসলিমদের মধ্যেও আছে। এবং এই কাজ যে শুধুমাত্র এখন হিন্দুরা করতেছে ব্যাপারটা এরকম না, এটা বহু মানুষ করতেছে। এটা সেই আয়ামে জাহেলিয়াতের মতো একটা ব্যাপার। এটা করা উচিত না। সন্তান যেই মানে যেই হোক, তাকে হচ্ছে দুনিয়াতে আনা উচিত ভালোভাবে, এবং তাকে লালন পালন করে। একটা ছেলে মানুষই যে শুধু মানে আমার বৃদ্ধকালে আমাকে দেখবে এরকম তো না। আমার মেয়েও তো আমাকে দেখতে পারে। বরং তো এখন দেখা যাচ্ছে ছেলেগুলাই বেশি দেখে না, ছেলেগুলাই দেখা যায় যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। মেয়েদের তো এক্ষেত্রে দায় খুব বেশি না, কারণ তার আরেকটা সংসার হয়, আরেকটা দায়িত্ব তার কাঁধেও চলে আসে। সেই যে ছেলে হলে আমি রাখবো, মেয়ে হলে হচ্ছে পেটেই তাকে ধ্বংস করে দিব, অ্যাবর্ষণ করায় ফেলবো, এই সব চিন্তা ভাবনা মানুষের মধ্যে যেন না আসে, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে আমি দুই ধর্মের পার্থক্য বলতেছি না, মানে বা ধর্মীয় সংঘাতের কোনো কথা বলতেছি না। আমি জাস্ট হচ্ছে বিষয়টা আর কি বলতেছি, এটা একটা রিলিজিয়াস পারপাস এখানে আছে। দ্যাটস এটা। এবং সেই রিপোর্টটা খুবই ভয়ঙ্কর, যে শতকরা পার্সেন্টেজটা আমার একজ্যাক্ট মনে নাই, বাট এটা একটা বিশাল সংখ্যা। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার মনে হয় কি যে আচ্ছা, ওদিকে আর না যাই, পরবর্তীতে আমরা একটু দেখি। তো এই যে পুত নামক যে নরক, এই নরক থেকে কে বাঁচাবে? পুত্র। পুত শব্দের অর্থই কিন্তু পুত্র। বুঝতে পেরেছেন? তো সেজন্য কি লাগবে? পুত্র সন্তান লাগবে। আরেকটা বিষয় আছে, বংশ রক্ষা। মেয়ের দিক থেকে কিন্তু এই বংশ রক্ষার ব্যাপারটা আসলে এখানে দেখা হয় না। এখানে দেখা হয় ছেলের দিক থেকে। অর্থাৎ কারো ছেলে, তার ছেলে, তার ছেলে, এটা হলেই বংশ রক্ষা হচ্ছে। এই বংশ রক্ষা একটা উদ্দেশ্য। আচ্ছা, এরপর হচ্ছে ধর্মীয় পূর্ণতা। এটা আবার একটু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে যিনি পূজা করবেন, হ্যাঁ, তো পূজা করার সময় স্ত্রীকে সাথে নিয়ে পূজা করতে হবে। যদিও এটা আসলে এইভাবে ম্যান্ডেটরি না, বাট একটা রিলিজিয়াস মানে ইনস্ট্রাকশন এখানে আছে, যে স্ত্রীকে সাথে নিয়ে পূজা করতে হবে। এখন স্ত্রীকে সাথে নিয়ে পূজা করতে গেলে তো স্ত্রী লাগবে, তাই না? তো এটা একটা বিয়ের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন?
এরপরে দেখেন হচ্ছে বিচারিক পর্যবেক্ষণ থেকে যদি আমরা দেখি যে মনমোহিনী মামলায় খুব সুন্দরভাবে এখানে আদালত কি বলেছেন যে এটা নিছক ধর্ম মানে ধর্মনিরপেক্ষ কোনো বিষয় নয়, বরং ধর্মীয় অনুশাসনের প্রাধান্যই এখানে বেশি। তো যাই হোক আমরা বলতে পারি এই আলোচনা থেকে যে হিন্দু বিবাহ কোনো ব্যবসায়িক লেনদেন না, হ্যাঁ, কোনো চুক্তি না। এটা হচ্ছে স্বামী আর স্ত্রীর আত্মার একাত্মতা নিশ্চিত করা এবং একটা শাশ্বত শাশ্বত ধর্মীয় সংস্কার। ওকে, এরপরে দেখেন হিন্দু বিবাহের প্রকারভেদ। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং জানার জন্য। মনে হচ্ছে এটা একটু জানবেন। তো দেখেন হিন্দু বিবাহের প্রকারভেদ, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ হিন্দু ম্যারেজ। তো এখানে হিন্দু বিবাহ কিন্তু প্রাচীনকালে হিন্দু সমাজে 8 ধরনের বিবাহের প্রচলন ছিল। কয় কয় প্রকারের? 8 প্রকারের। এখন এই যে 8 প্রকারের মধ্যে এই টোটাল 8 প্রকারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অননুমোদিত, মানে প্রথমটা হচ্ছে অনুমোদিত, আরেকটা হচ্ছে অননুমোদিত, অ্যাপ্রুভড আর আনঅ্যাপ্রুভড। তো হ্যাঁ, এখন এখানে দেখেন যে কোনগুলো অনুমোদিত আর কোনগুলো হচ্ছে অননুমোদিত। তো অনুমোদিতর মধ্যে দেখেন যে ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপতি বা প্রজাপত্য, এই চারটা হচ্ছে অ্যাপ্রুভড ফর্ম। আর এই যে অননুমোদিত যে চারটা, সেটা হলো গন্ধর্ব, অসুর, রাক্ষস, পৈশাস, মানে পৈশাস। হ্যাঁ, তো আমরা একটু এই জিনিসগুলো একটু বিস্তারিত দেখব। তো দেখেন অনুমোদিত যে বিবাহ প্রথম চারটা, তার মধ্যে প্রথমত যেটা আছে কি বললাম, যে ব্রাহ্ম বিবাহ, ব্রাহ্মা ম্যারেজ। হ্যাঁ, তো ব্রাহ্ম বিবাহ হলো হিন্দু বিবাহের মধ্যে এটা একটা সর্বশ্রেষ্ঠ এবং সম্মানজনক পদ্ধতি। এটাই সর্বশ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? তো এই যে রীতি, এই রীতি অনুসারে কি করা হয়, কন্যার যিনি পিতা তিনি হচ্ছে একজন বেদজ্ঞ। বেদজ্ঞ মানে হচ্ছে যার বেদের বিষয়ে জ্ঞান আছে, যিনি ভালো বেদ জানেন। এই বেদজ্ঞ এবং সচ্চরিত্র ব্যক্তিকে তিনি হচ্ছে আমন্ত্রণ করে নিয়ে আসেন এবং শাস্ত্রীয় বিধি মোতাবেক অলংকার এবং যৌতুকাদি সহ বরের হাতে কন্যা সম্প্রদান করেন। হ্যাঁ, এখানে কিন্তু আসলে যৌতুকের বিষয়টা আছে। বুঝতে পেরেছেন? তো মুসলিম আইনে কি যৌতুকের বিধান আছে? বলেন। এখানে হচ্ছে অলংকার এবং যৌতুকাদি সহ। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে সম্মানজনক এবং সবচেয়ে শ্রেষ্ঠ বিবাহের পদ্ধতি। এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে হিন্দু বিবাহে আমি দেখেছি এটা, যে যখন বিয়ে দেওয়া হয় তখন ওই কন্যার সাথে সবকিছুই দিয়ে দেওয়া হয়, একটা সংসারে যাবতীয় যত মালামাল লাগে। বুঝতে পেরেছেন? এখানে আমাদের হিন্দু কোনো ভাই বোন আছেন? থাকলে একটু বলবেন। নাই সম্ভবত। তো যাই হোক, এখানে কিন্তু যৌতুকাদি সহ এই তারপরে হচ্ছে কন্যাকে বিভিন্ন ধরনের অলংকার এগুলা দিয়ে এই বিয়েটা দেওয়া হয়। আচ্ছা, তো কার সাথে দেওয়া হয়? যিনি হচ্ছে বেদজ্ঞ। বেদজ্ঞ মানে কি? যার বেদের বিষয়ে জ্ঞান আছে, শাস্ত্রীয় জ্ঞান যার আছে, এবং হচ্ছে তিনি সচ্চরিত্রের অধিকারী। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবতা আপনাদেরকে একটু বলি, এই বিয়েটা হচ্ছে সবচেয়ে সম্মানজনক এবং এটাই হচ্ছে এখন ফলো করা হয় মূলত বেশি। বাকিগুলোও ফলো করা হয় কম বেশি, কিন্তু এটা সবচেয়ে বেশি ফলো করা হয়। এখন এক্ষেত্রে যেটা হয় যে এই যে বলেছেন একজন বেদজ্ঞ, তো দেখা যায় যে বেদের জ্ঞান নাই, হিন্দু শাস্ত্রীয় জ্ঞান তার নাই, এরকম একজন ব্যক্তির ক্ষেত্রেও বিয়ে দেওয়ার সময় তাকে এই অলংকার যৌতুকাদি সহ বিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। আচ্ছা,
এখানে তো প্রাচীনকালে এই বিবাহটা কেবলমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রাচীনকালে এবং মধ্যযুগে বা হচ্ছে এই মানে কিছুদিন আগে থেকেই আর কি। এখানে প্রাচীনকালে শব্দটা অ্যাকুরেট না, এটা আমি ঠিক করে দিব। ঠিক আছে, পূর্বে, এখানে পূর্বে লিখলে কথাটা আরো সুন্দর হবে। যাই হোক, পরে ঠিক করে দেব। ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ তারা শাস্ত্রীয় জ্ঞান তাদের আছে। কিন্তু বর্তমানে অবস্থা এমন যে সব বর্ণের হিন্দুরাই হচ্ছে এখন এই বিয়েটা করতে পারে এবং তারা এটা করে। হ্যাঁ, ব্রাহ্ম বিয়েটাই তারা করে থাকে। যাই হোক, এরপরে বাকিগুলোও কিন্তু হয়, বাকিগুলো যে হয় না তা কিন্তু না। যাই হোক, এরপরে দেখেন যে দৈব বিবাহ যেটা। হ্যাঁ, দৈব বিবাহ। দৈব বিবাহ পদ্ধতিতে কোনো ধর্মীয় যজ্ঞানুষ্ঠান কার্যে নিযুক্ত পুরোহিতকে দক্ষিণার পরিবর্তে অলংকৃত কন্যাদান করা হয়। এখন যজ্ঞানুষ্ঠানে নিয়োজিত বলতে কি বুঝেন? অর্থাৎ পূজা অর্চনার কাজে। হ্যাঁ, পূজা অর্চনার কাজে নিয়োজিত কোনো পুরোহিত। এখন পুরোহিতকে কি করতে হয়? দক্ষিণা দিতে হয় না, তাকে তো একটা মূল্য পরিশোধ করতে হয়। তো সেই মূল্য পরিশোধের পরিবর্তে কি করা হয়? কন্যাকে তার সাথে বিয়ে দেওয়া হয়। হুম। এবং মনে করা হয় যে এটা হচ্ছে দৈব বিবাহ বা দেবতাদের আশীর্বাদ পুষ্ট বিবাহ। কারণ ওই যে একজন পুরোহিতের সাথে, এবং তাও তিনি যজ্ঞ অনুষ্ঠান কার্যে নিয়োজিত ছিলেন, এবং দক্ষিণার পরিবর্তে তাকে দেওয়া হচ্ছে, কন্যাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে এই কারণে দেবতাদের আশীর্বাদ পুষ্ট বিবাহ বলা হয়। ঠিক আছে, যদিও বর্তমানে আসলে এই প্রচলনটা খুব একটা বেশি নাই, বাট এটা এক সময় ছিল। এরপর হচ্ছে আর্য বিবাহ। আর্য, হ্যাঁ। তো আর্য বিবাহের পর পক্ষকে কোনো সম্পদ দিতে হয় না, বরং বর স্বয়ং কন্যার পিতাকে এক জোড়া কি দেন বলেন তো? গোমহিষ। এগুলো হচ্ছে মানে মূল পয়েন্ট। এরকম মূল পয়েন্ট হচ্ছে আপনারা কালার করবেন, শুধু আর্য বিবাহের এখানে শুধু গোমহিষের উপরে দাগ দিয়ে রাখবেন বা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবেন। তাহলে আপনার এই পুরো জিনিসটা এইটুক দেখেই হয়ে যাবে, বাকিগুলো মনে পড়ে যাবে। এখানে কি করা হয়? এখানে কিন্তু বরপক্ষকে ওই যে যৌতুকের ব্যাপারটা, ওইটা কিন্তু দিতে হয় না, বরং বরপক্ষ কি করে? কন্যার পিতাকে এক জোড়া গোমহিষ প্রদান করে। সাধারণত একটা দেখা যায় যে একটা ষাঁড় আর একটা হচ্ছে কি মানে হচ্ছে যেটা হচ্ছে গাভী, এটা প্রদান করে। এইখানে যে তাৎপর্যটা, সেটা হলো যে ওই যে গরু মহিষ প্রদান করলো, এটা কিন্তু আসলে কন্যার মূল্য না। মুসলিম ধর্মে যেমন দেনমোহর দেয়া হয়, দেনমোহরটা কি কন্যার মূল্য? আমি কি কন্যাকে কিনে নিলাম? ব্যাপারটা এরকম না, এটা কোনো বিক্রয় মূল্য না। হ্যাঁ, এটা একটা ধর্মীয় একটা বাধ্যবাধকতা হিসেবে এটা পালন করা হয়। হুম। তো যাই হোক, ওই যে গরু মহিষগুলো মানে একজোড়া গরু মহিষ দিয়েছে, এটা দিয়ে কিন্তু কন্যার পিতা কি করেন? তিনি যজ্ঞ বা হচ্ছে অন্যান্য যে কাজকর্ম সেটা সম্পাদন করেন। যাই হোক, এরপরে হচ্ছে প্রজাপত্য বিবাহ। হুম। তো প্রজাপত্য বিবাহটা কি? যে প্রজাপত্য বিবাহ পদ্ধতিটি অনেকাংশে হচ্ছে হচ্ছে ব্রাহ্ম বিবাহের কাছাকাছি। হুম। এর যে বৈশিষ্ট্য সেটা হলো কোনো অবিবাহিত পুরুষ বা হচ্ছে পাত্র যিনি, তিনি স্বয়ং কন্যার পিতার নিকট গিয়ে বিবাহ করার আবেদন জানান, প্রার্থনা করেন যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। হ্যাঁ, এভাবে তিনি নিজেই মানে পাত্র যে সে নিজেই হচ্ছে ওই কন্যার পিতার কাছে গিয়ে কি করেন? রিকোয়েস্ট করেন যে আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই, আমি তাকে ভালো রাখতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আসলে বিয়ের ক্ষেত্রে না আমার মনে হয় যে ওই মেয়ের পরিবারকে এই নিশ্চয়তাটুকু দেওয়া দরকার, সে যে ধর্মের বিয়েই হোক, যে আপনার মেয়েকে আমি ভালো রাখবো, আপনার কাছে যেমন থেকেছে, আপনার কাছে যেমন ভালো থেকেছে, খুব আদর যত্ন করে লালন পালন করেছেন, আমিও হচ্ছে তাকে এভাবে দেখে শুনে রাখবো। এই জন্য মেয়েরা কিন্তু আসলে ওই বাবার মতো দায়িত্ববান, হ্যাঁ, ওরকম মানে হচ্ছে মাইন্ডের কাউকে খুঁজতে থাকে, তার অবচেতন মনেই তারা খুঁজতে থাকে। বুঝতে পেরেছেন?
তো যাই হোক, এখন অনেক পিতা তো আবার হচ্ছে দায়িত্বশীল না, সেক্ষেত্রে সেটা ভিন্ন আলাপ। তো যাই হোক, এখানে কি হয়, প্রজাপত্য বিবাহ আপনারা বুঝেছেন যে তিনি হচ্ছে প্রার্থনা করেন, মানে হচ্ছে রিকোয়েস্ট করেন। তো কন্যার পিতা তখন কি করেন, বড় বড় কনেকে তারা হচ্ছে আশীর্বাদ করেন, মানে তিনি আশীর্বাদ করেন যে তোমরা উভয় একত্রে তোমাদের জাগতিক ও ধর্মীয় কর্তব্য পালন করো, এরকম কথা বলে তাদেরকে আশীর্বাদ করেন। এটাকে বলা হয় আশীর্বাদ। হুম। তো কোনো প্রকার যৌতুক বা সম্পদ বা বিনিময় ছাড়াই কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে এই বিয়ে সম্পন্ন হয়। ব্রাহ্ম বিবাহের সাথে আহ, এর একটা পার্থক্য হলো যে ব্রাহ্ম বিবাহে পিতা কি করে, পাত্রকে হচ্ছে আমন্ত্রণ জানায়, এবং প্রজাপত্য বিবাহে তার উল্টা। অর্থাৎ পাত্র এখানে হচ্ছে পিতার কাছে গিয়ে, কন্যার পিতার কাছে গিয়ে রিকোয়েস্ট করে, এবং ওখানে কিন্তু পাত্রকে যৌতুক দিতে হয়, এখানে কিন্তু এটা দিতে হয় না। বুঝতে পেরেছে? আচ্ছা, এরপরে হচ্ছে অননুমোদিত বিবাহ, আনঅ্যাপ্রুভড ফর্মস অফ ম্যারেজ ইন হিন্দু ল। হ্যাঁ। তো এটা কিরকম, এখানে চারটা অননুমোদিত পদ্ধতি আছে। তো প্রথমটা হলো গান্ধর্ব বিবাহ। তো যাই হোক, এটা বলার আগে আপনাদেরকে হচ্ছে একটু একটা ফ্ল্যাশব্যাক, হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে প্রাচীন যে হিন্দু সমাজ, সেটা কিন্তু হচ্ছে কেমন ছিল, সেটা আপনারা এই বিষয়গুলো দেখলে একটু আসলে কিছুটা বুঝতে পারবেন। হ্যাঁ, যে যারা ঋষিগণ ছিলেন তারা জানতেন যে এই যে আদর্শ বিবাহ অর্থাৎ ব্রাহ্ম বিবাহ, হ্যাঁ, এইটা আসলে সবার পক্ষে সম্ভব না। মানে ফিলোসফিটা বলতেছি আর কি। তো একটা সমাজে প্রেম থাকবে, একটা সমাজে লোভ থাকবে, একটা সমাজে বল প্রয়োগও থাকবে, তাই না? তাই তারা কি করেছিলেন, বিবাহকে এই যে অননুমোদিত, এই বিবাহকে অননুমোদিত বললেও একবারে কিন্তু অস্বীকার করেননি। বুঝতে পেরেছেন? যাতে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, এমন কোনো পরিস্থিতির উদ্ভূত হয়। হলো আব্বা? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সরি, আমার বাড়ি থেকে কল এসেছিল। তো আপনারা জানেন যে আমার আম্মা হচ্ছে অসুস্থ, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো ওনার নিয়ম হচ্ছে যে একবার ডেইলি আমার সাথে কথা বলবেই, এবং যদি কোনোভাবে না বলতে পারে তাহলে হচ্ছে ওনার ওই রাতের ঘুম তো যাবেই, প্লাস হচ্ছে যে অনেক বেশি টেনশন করে, এবং অনেক সময় হচ্ছে বাচ্চাদের মতো কান্নাকাটি করে। বুঝছেন? ফোন ধরেই ধরেন যে আমি আজকে কথা বলবো না, কালকে ফোন দিয়েই কান্নাকাটি করবে। তো এটা একটা মানে আসলে কি বলবো, যে এটার কোনো ব্যাখ্যা আমি জানি না। তো এই কারণে আপনাদের ক্লাসের মধ্যে ফোন আসলে আমি রিসিভ করি। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে মন খারাপ করবেন না, হ্যাঁ, যে ক্লাসের মধ্যে কথা বলতেছে, এটা অন্য কারোর ফোন হলে, দুনিয়ার অন্য যে কেউ ফোন দিক না কেন, আমি এটা রিসিভ করব না। কিন্তু আমার মা দিয়েছে তো, তাই আর কি রিসিভ করছি। যাই হোক, এখন যে বিষয়টা এখানে আছে সেটা হলো যে প্রথম বিবাহটা হলো, তো আমি যেটা বলতেছিলাম যে ফিলোসফিটা, তো হিন্দু ঋষিগণ তারা কিন্তু জানতেন যে একটা সমাজে শুধুমাত্র যে অনুমোদিত বিবাহ হবে ব্যাপারটা এরকম না। এমন হতে পারে যে জোর করে বিয়ে করে ফেলছে, তখন কি হবে, তখন কি সেই বিয়েটা অবৈধ হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি করণীয়? তাই তারা কিছু চারটা অননুমোদিত, যদিও অননুমোদিত বলা হচ্ছে, কিন্তু এটা
এক ধরনের পরোক্ষ স্বীকৃতি এখানে আছে। ঠিক আছে? তো এটা প্রাচীনকালে আর কি মানে হচ্ছে ছিল, এবং এখনো কিছু ক্ষেত্রে এটা কিন্তু আছে, কিছু ক্ষেত্রে। বুঝলেন? এটা পুরো আলোচনাটা শেষ হলে তখন বুঝবেন, আবার কি ওইগুলা যে সচরাচর হচ্ছে এরকমটা মানে ধরা যাবে না। তো যাই হোক, প্রথমটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। হ্যাঁ, এটা আসলে হচ্ছে কি জানেন, ওই যে লাভ ম্যারেজ। হ্যাঁ, আজকের যুগের যে লাভ ম্যারেজ, এটারই হলো আদি রূপটা হলো গান্ধর্ব ম্যারেজ। তো স্বর্গের একজন গায়ক আছে, বুঝছেন? হিন্দু ধর্মের যে অনুযায়ী স্বর্গে একজন গায়ক আছে, একজন দেবতা। ঠিক আছে? ওনার নাম হচ্ছে গন্ধর্ব। তো ওনার নাম অনুসারে কিন্তু আসলে এই বিয়েটার নামকরণ করা হয়েছে। এখানে কোনো অভিভাবকের সম্মতি বা ওই যে ঘটা করে যে অনুষ্ঠান করা, এগুলার দরকার হয় না। একজন যুবক একজন যুবতীকে, তারা হচ্ছে একে অপরকে পছন্দ করলো, এবং নিজেরা হচ্ছে স্বামী স্ত্রী হওয়ার সিদ্ধান্ত নিল। বুঝতে পেরেছেন? তারা নিজেরা নিজেরা বিয়ে করলো। তো এখানে প্রাচীনকালে অনেক সময় কেবল দেখা যাচ্ছে যে মালা বদল করলেই ওই বিয়ে হয়ে যেত। এবং যে ঋষিগণ, যারা ঋষি ছিলেন, তারা কিন্তু এটাকে নিন্দনীয় বলতেন। এটা নিন্দনীয়, কারণ তাদের মতে এটি কেবল কামনার বশবর্তী হয়ে করা। এমনকি অনেক ক্ষেত্রে একে হচ্ছে ওই যে উপপত্নী রাখার সামিল মনে করা হতো। বুঝতে পেরেছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আসুর বিবাহ। আসুর মানে অসুর অনেকটা, তাই না? তো এটা আসলে কিন্তু কাইন্ড অফ কেনা বেচার একটা বিয়ে। হুম, কেনা বেচার এক ধরনের এটা রূপ। তো এটা শুনলে আসলে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটি ছিল মূলত একটা আর্থিক লেনদেনের বিষয়, বা একটা আর্থিক লেনদেনের বিয়ে। হুম, এখানে বর পাত্রকে, মানে বর বা হচ্ছে পাত্রকে কি যোগ্য হতে হয় না, বরং তাকে হতে হয় ধনী। হ্যাঁ, বরের বরের থেকে এই যে টাকা বা সম্পদ নিয়ে কনের বাবা অভিভাবক হিসেবে তিনি কি করতেন, মেয়েকে হচ্ছে তুলে দিতেন পাত্রের হাতে। হ্যাঁ, তো এটা নিন্দনীয়। কেন নিন্দনীয়? দেখুন, এই যে অসুর মানেই হলো একটা কি, একটা দানবীয় প্রবৃত্তি, তাই না? এটা দানবীয় প্রবৃত্তি। তো যখনই কন্যাকে দান না করে তার হচ্ছে তার বিনিময়ে কি করা হচ্ছে, এখানে টাকা নেওয়া হচ্ছে, তো তখন সেটা একটা বিক্রয় হয়ে যাচ্ছে এক ধরনের। তো এক্ষেত্রে ঋষি মনু তিনি বলেছেন যে, যে বাবা মেয়ের বিনিময়ে এক পয়সাও নেন, তিনি মেয়েকে বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে? তবে এই যে নিম্নবিত্ত পরিবারে একসময় কিন্তু এই বিয়ের খুব প্রচলন ছিল, কারণ সেখানে কনেপক্ষের যেই আর্থিক নিরাপত্তা, এটা ছিল একটা মেইন তাদের টার্গেট বা উদ্দেশ্য, এবং এটা একটা মুখ্য বিষয় ছিল। যাই হোক, এরপরে হচ্ছে রাক্ষস বিবাহ। হ্যাঁ, রাক্ষসা ম্যারেজ। এটা মূলত হচ্ছে একটা বীরত্বের বা একটা বল প্রয়োগের বিয়ে। কিরকম? এটা ছিল মনে করেন অনেকটা ওই যে সিনেমার মতো। হ্যাঁ, একটা ধরেন যে সব মেরে টেরে মেয়েরে নিয়ে আইসা পড়ছে, ব্যাপারটা এরকম যে কনেকে তার ইচ্ছার বিরুদ্ধে বা তার হচ্ছে পরিবারকে হচ্ছে যুদ্ধে পরাজিত করে এই মেয়েকে ছিনিয়ে নিয়ে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, এবং একে বলা হয় কি, ম্যারেজ বাই ক্যাপচার। বুঝতে পেরেছেন? রাক্ষস বিয়ের আরেক নাম, বা এটাকে বলা যেতে পারে কি, ম্যারেজ বাই ক্যাপচার। তো এটা কেবল একসময় হচ্ছে এটা কেবল ক্ষত্রিয় বা যোদ্ধা শ্রেণীর জন্য অনুমোদিত ছিল। কারণ যোদ্ধাদের কাজ কি? যোদ্ধাদের কাজই হলো জয় করা, তাই না? কনের পরিবার হচ্ছে ধরেন যে কান্নাকাটি করছে, যুদ্ধ হচ্ছে, এর মাঝখান থেকে কনেকে হরণ করে নিয়ে আসা, এটা একটা বীরত্বের ব্যাপার। তারা এটাকে বীরত্ব হিসেবে দেখতো, যা আনছি। হ্যাঁ, একদম সব মেরে টেরে মেয়েরে নিয়ে আইসা পড়ছি। তো এই যে বিয়েটা, এটা হলো রাক্ষস বিবাহ। হ্যাঁ, যদিও এটা আসলে অমানবিক, কিন্তু তৎকালীন যোদ্ধা সমাজের জন্য এটা ছিল একটা সাহসিকতার প্রতীক, যে দেখ আমি কি করতে পারি, তোরে ভাল লাগছে, বিয়ে করে ফেলবো। হুম, কে ঠেকাবে? এরপর আক্রমণ চালাইতো, এমন আক্রমণ যে পুরা হচ্ছে যে বাধা দিতে আসতো, খতম, শেষ।
তারপরে ওই মেয়েকে নিয়ে চলে আসা হতো। মেয়েও তখন চিন্তা করতো যে আমার পরিবারের লোকজনকে মেরে ফেলবে, তার থেকে একজন যোদ্ধা অসুবিধা কি, ভালোই তো, বিয়ে তো করতেই হবে, তাই না? এভাবে চিন্তা করে আসলে এমনি বলতেছি, বুঝছেন, এভাবে যে মেয়ে চিন্তা করতো ব্যাপারটা তো এরকম না, মানে মেয়ের মনের কথা তো আর আমি জানি না, তাই না? এটা এমনি বলতেছি আর কি, যে মেয়ে হয়তো এভাবে চিন্তা করতো, করে ওই লোককে তখন বিয়ে করতো। যাই হোক, এরপরে যে বিবাহটা আছে সেটা হলো যে পৈশাচ বিবাহ। হ্যাঁ, পৈশাচ ম্যারেজ। এটা হচ্ছে একটা, মানে কি বলবো, যে সবচেয়ে নিকৃষ্টতম একটা ধরন। এটা মোটেও কোনো আসলে মজার বিষয় না, বরং এটা একটা, মানে আমি বলবো যে একটা জঘন্য একটা এই কারণে এটা অননুমোদিত। হুম। তো এখানে পিশাচ মানে কি, পিশাচ হচ্ছে বা হচ্ছে পিশাচ বা হচ্ছে শয়তান, তাই না? এই প্রবৃত্তির থেকে মূলত কিন্তু এই নামকরণটা হয়েছে। তো কোনো নারীকে এখানে কি করা হতো জানেন, কোনো নারীকে ঘুমন্ত অবস্থায় বা তাকে দেখা যাচ্ছে যে নেশা দ্রব্য পান করাতো, হ্যাঁ, খাওয়াতো, তাকে নেশাগ্রস্ত করতো, বা তাকে অপ্রকৃতিস্থ করতো, হ্যাঁ, তার সেন্সলেস করতো, তাকে কি করতো, মানে তার সতীত্ব হরণ করতো, রেপ করতো সোজা কথায়। তারপরে করে হচ্ছে তাকে বিয়ে করতো। বিয়ে করতো বলতে মানে এটা করলেই ধরে নেওয়া হতো যে বিয়ে হয়ে, মানে তার সাথে তার বিয়ে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এই বিবাহটা আসলে কেন ছিল, তাই না? এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে কেন এই ধরনের, মানে কেন, বিধান কেন? এটা তো আপনার মনে হতে পারে এটা তো অপরাধ করছে সে, তার জন্য তো কঠিন পানিশমেন্ট হওয়া উচিত, তাই না? তাহলে একে কেন হচ্ছে বিবাহ, আহ, মানে বিবাহের একটা রূপ বলা হতো? তো দেখেন, প্রাচীন যে ঋষিগণ তারা এটা করেছিলেন ওই নারীর আসলে সুরক্ষার জন্য। তারা একটু অন্যভাবে চিন্তা করেছিলেন। তারা চিন্তা করেছিলেন যে এই যে এভাবে একজন মেয়েকে হচ্ছে একজন পুরুষ লাঞ্ছিত করেছে, তাকে রেপ করেছে, তারপরে হচ্ছে তার অস্তিত্ব হয়েছে, তাই না? তো এখন তো ওই মেয়েটা কি হয়ে গেল, সামাজিকভাবে সে পরিত্যক্ত হয়ে গেল। সে সামাজিকভাবে পরিত্যক্ত, তাকে তো আর কেউ ওই সেই সম্মানটা দিবে না, অন্য কেউ বিয়ে করবে না। তাইলে কি করা যায়? যে এই কাজ করেছে তাকেই বিয়ে করতে হবে। আপনারা এখন এরকম কেস পাবেন যে অনেক সময় দেখা যায় যে আদালত এই ধর্ষণের মামলাগুলোতে যে এভাবে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এটাকে আসলে, এটা নিয়ে ডিবেট আছে, ব্যাপক ডিবেট করা যায় যে এটা ঠিক নাকি ভুল। হ্যাঁ, কারণ ইন ফিউচারে হচ্ছে ওই মেয়ের নিরাপত্তা কি, ওখানে সে ভালো থাকবে এটার গ্যারান্টি কি? আবার কি এভাবে চিন্তা করতেছে অনেকে যে আহ, এই মেয়েটাকে এখন অন্যকে বিয়ে করবে, তো যেহেতু তুমি এই কাজ করেছো তাই তোমাকেই ওকে বিয়ে করতে হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এভাবে চিন্তা করে ঋষিরা হচ্ছে এই এই পদ্ধতিটা রেখেছিলেন। কোন ফরম্যাটের অধীনে, অননুমোদিত ফরম্যাটের মধ্যে একটা রূপ হিসেবে এটাকে রেখেছিলেন। ফিলোসফিটা বুঝতে পেরেছেন? ওকে। এবার যাই হোক, আহ, এই 8 প্রকার বিবাহের মধ্যে বর্তমানে এই যে ব্রাহ্ম, এটা হচ্ছে সবচেয়ে সেরা। এবং ক্ষেত্র বিশেষে এই যে আসুর, যেটা হ্যাঁ নিম্নবিত্তের যে বিয়ে, এবং গন্ধর্ব ম্যারেজ, যেটা লাভ ম্যারেজ, এগুলো কিন্তু আসলে এখনো পর্যন্ত এখনো এই সমাজে টিকে আছে, বুঝছেন? বাকিগুলো কি হয়েছে মোটামুটি আর কি বিলুপ্ত। এবং এই ধর্ষণের যেটা শেষে যেটা বললাম, এই পৈশাচ, হ্যাঁ, এটা কিন্তু আসলে এখন পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। এরকম যদি কেউ করে, পানিশমেন্টের আওতায় তাকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখন আরো কিছু কথা এখানে একটু বলা দরকার, সেটা হলো যে বর্তমান সমাজে বিবাহের রূপটা কেমন। হ্যাঁ, এটা হলো, একটা হলো দানে আর একটা হলো পণে। বিষয়টা কিরকম, যে যে এই যে হিন্দু ধর্মের পুঁথিপত্রে, বই পুস্তকে এই যে 8 প্রকার বিবাহের কথা থাকলেও গত কয়েকশো বছর ধরে ব্রাহ্ম এবং আসুর এই দুটি প্রথা ছাড়া বাকি প্রথাগুলো মোটামুটি কি হয়ে গেছে, অচল হয়ে গেছে, তাই না? তো বাংলাদেশের শিক্ষিত যে এই মধ্যবিত্ত সমাজ,
এখানে কিন্তু আসলে এই ব্রাহ্ম বিবাহটা প্রচলিত আছে, এবং দরিদ্র বা অনুন্নত যে সম্প্রদায়, তাদের মধ্যে কিন্তু এই আসুর বিবাহটা এখনো দেখা যায়। বুঝতে পেরেছেন? তো বাঙালির নিজস্ব পরিভাষাটা এখানে কেমন? বাঙালির নিজস্ব পরিভাষাটা হচ্ছে দানে বনাম পণে। বিষয়টা কিরকম? যে সাধারণ বাঙালি হিন্দুদের কাছে ব্রাহ্ম এবং আসুর এই শব্দগুলো হচ্ছে যে খুব একটা পরিচিত না। এই শব্দগুলো খুব একটা পরিচিত না। তারা একে চেনে দুইটা নামে। একটা হচ্ছে দানে বিবাহ, আর একটা হচ্ছে পণে বিবাহ। দানে বিবাহ কেমন? এটা হলো ব্রাহ্ম বিবাহ। এখানে কন্যাকে কি করা হয়? বরপক্ষের হাতে দান করা হয়। হ্যাঁ। তো এবং সাথে কি করা হয়? ওই যে যৌতুক প্রদান করা হয়। আর পণে বিবাহটা কেমন? যেটা হলো আসুর বিবাহ। হ্যাঁ, এখানে কন্যার বিনিময়ে অর্থ বা পণ লেনদেন হয়, অর্থাৎ কন্যার পিতাকে কি করা হয়? কন্যার পিতাকে এখানে কিছু হচ্ছে টাকা পয়সা দেয়া হয়। বুঝতে পেরেছেন? পণে বিবাহ যেটাকে বল। তো যাই হোক, তো এখানে একটা বড় সামাজিক একটা অসঙ্গতি কিন্তু আছে, তাই না? শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী যে ব্রাহ্ম বিবাহে কোনো পণ বা যৌতুকের কারবার ছিল না, এটা কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ছিল। উল্টো হচ্ছে ওই যে অসুর বিবাহের মতো বরকেও টাকা দিতে হতো, কন্যার পিতাকে, যাকে বলা হতো কন্যাপণ। তাহলে অসঙ্গতিটা কি? যে প্রাচীনকালে আসুর বিবাহে বাবার টাকা নেওয়াকে হচ্ছে নিন্দনীয় মনে করা হতো, তাই না? কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে আমরা কি দেখছি? যে এখনকার তথাকথিত শিক্ষিত সমাজ বলেন বা বিত্তবান সমাজ বলেন, যাই বলেন, ব্রাহ্ম বিবাহের নামে তারা বরপক্ষ মানে এই মেয়ে পক্ষের কাছ থেকে অনেক পরিমাণে যৌতুক নিয়ে থাকে। হ্যাঁ, এবং তারা এটা বলে বরপণ। তারা এই যৌতুক দাবি করে। হ্যাঁ। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখেন কি আছে, বিবাহের বয়স। তো বিবাহের বয়সের ক্ষেত্রে যে 1985 সালের যে সংশোধিত যে শিশু বিবাহ নিরোধ আইন, এই আইন অনুযায়ী বিবাহের জন্য কন্যার বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, এবং পাত্রের বয়স হতে হবে কত? 21 বছর। এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, বা হচ্ছে একটু খেয়াল করে শোনেন মনোযোগ দিয়ে, যে নির্ধারিত বয়সের নিচে যদি বিয়ে হয় তাহলে কি হবে? একটা প্রশ্ন। তো নির্ধারিত বয়সের নিচে বিবাহ হলে সেটি আসলে অপরাধ হিসেবে গণ্য হবে এই আইন অনুযায়ী, তাই না? এবং সেটা আহ সেক্ষেত্রে শাস্তির বিধানও আছে। কিন্তু হিন্দু আইনে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে কম বয়সে, এর থেকে কম বয়সে বিয়ে হলেও সেটা কি না, সেটা কোনো মানে শাস্ত্রীয় দিক থেকে সেটা কোনো অসুবিধা না। হুম। বরং এখানে কি, এখানে হচ্ছে একটা আহ বলা হচ্ছে যে এই বিয়েটি বৈধ। হ্যাঁ, কম বয়সে বিয়ে হয়ে গেলেও সেই বিবাহটি কি বাতিল হবে না। এবং এর কারণ হলো যে হিন্দু বিবাহ একটা ধর্মীয় সংস্কার। ওই যে একবার সপ্তপদী সম্পন্ন হয়ে গেলেই ধর্মীয় দৃষ্টিতে সেই বিবাহটা কি হয়ে গেল? সম্পন্ন হয়ে গেল। এবং কেবল বয়সের অজুহাত দেখে ওই বিয়েটা ভেঙে দেওয়া যাবে না। তবে এই আধুনিক আইন অনুযায়ী এটা কি শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, এরপরে দেখেন যে নাবালিকা কন্যার যে অভিভাবকত্ব নির্ণয়ের যে নিয়মাবলী, সেটা হচ্ছে সনাতন ধর্মের কন্যাদান। এটা হচ্ছে একটা অত্যন্ত পবিত্র একটা কাজ। বুঝতে পেরেছেন? তাই হচ্ছে নাবালিকা কন্যার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা হচ্ছে অভিভাবকত্ব কার হাতে থাকবে, সেই বিষয়টা দুইটা প্রধান মতবাদের মধ্যে পার্থক্য আছে। দুইটা প্রধান মতবাদ বলতে কি, ওই মিতক্ষারা আর একটা হচ্ছে দায়ভাগ। তো মিতক্ষারা মতবাদে কি বলা হচ্ছে, যে এই মতবাদটি মূলত পিতৃতান্ত্রিক রক্ত সম্পর্কের উপর জোর দেয়। বুঝতে পেরেছেন? এখানে তালিকাটা কেমন? যে পিতা, তারপর হচ্ছে পিতামহ। পিতামহ মানে কি? দাদা, তাই না? তারপর হচ্ছে ভ্রাতা, ভ্রাতা মানে কি? ভাই। তারপর হচ্ছে খুড়া বা খুড়ো, হ্যাঁ, বা হচ্ছে জ্যাঠাগণ। এবং সবার শেষে হচ্ছে মা। খুড়া বুঝেন? জ্যাঠা বুঝেন? চাচা। হ্যাঁ, চাচা। তো যাই হোক, তো এরা হচ্ছে তাহলে প্রথমে পিতা, তারপরে দাদা, তারপর হচ্ছে ভাই, তারপর হচ্ছে খুড়া বা জ্যাঠা, তারপর হচ্ছে কি মা।
তো দেখেন এখানে সবার এখানে হচ্ছে মায়ের অবস্থান কিন্তু সবার শেষে রাখা হয়েছে, বুঝছেন? এরপরে, কারণ মা কি রক্তের সম্পর্ক? না। হুম। মানে এখানে একটু কনফিউশন হতে পারেন যে রক্তের সম্পর্ক বলতে আসলে কি বোঝানো হচ্ছে। রক্তের সম্পর্ক বলতে যারা বিয়ে দিবেন তাদেরকে বোঝানো হচ্ছে যে আহ, যেমন হচ্ছে যে বিয়ে দিবেন পিতা, তারপরে দাদা। এখন কাহিনী হচ্ছে যে এরকম কেউ নাই, তখন কে? তখন আসবে মাতা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন দায়ভাগ মতবাদ অনুসারে কি বলা হচ্ছে। দায়ভাগ মতবাদ অনুসারে বলা হচ্ছে যে দায়ভাগ মতবাদ আসলে এক্ষেত্রে কিছুটা উদার। বুঝতে পেরেছেন? কিছুটা উদার। এখানেও অবশ্য পিতার প্রাধান্য রয়েছে, তবে একটা পার্থক্য আছে কিন্তু। মাতার আগে ওই যে মাতামহ, হ্যাঁ, নানা যাকে বলা হয়, এবং মামাকে কিন্তু অভিভাবকত্বের একটা অধিকার এখানে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ দায়ভাগ মতে পিতৃকুলের কেউ না থাকলে তখন মাতৃকুলকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এবার হচ্ছে বিবাহের বর্ণ। আচ্ছা দেখেন, বিবাহের বর্ণের বিষয়টা একটু দেখেন যে প্রাচীন হিন্দু আইনে বিবাহের ক্ষেত্রে এই যে বর্ণ প্রথা, এটা কিন্তু একটা বিশাল একটা ভূমিকা এখানে ছিল। হ্যাঁ, বর্ণপ্রথার একটা বিশাল ব্যাপার এখানে ছিল। নিয়মটা কি ছিল? যে বিবাহ হতে হবে একই বর্ণের মধ্যে। অর্থাৎ ব্রাহ্মণ হইলে ব্রাহ্মণের সাথে বিয়ে হতে হবে। মানে ব্রাহ্মণ কেউ কেউ হচ্ছে ব্রাহ্মণ কাউকে বিয়ে করবে, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের সাথে, এরকম। ঠিক আছে, একে বলা হয় সমবর্ণের বিবাহ। সমবর্ণের বিবাহ। আর যদি এটার বিপরীত হয় ওইটাকে বলে অসবর্ণ। তো যাই হোক, এখন এই যে একই বর্ণের ভিতরে যে অনেকগুলো আবার উপসম্প্রদায় থাকতে পারে না? থাকতে পারে তো, ওই যে আমরা মতবাদগুলোতে দেখেছিলাম। এখন শাস্ত্র অনুযায়ী একই বর্ণের অন্তর্গত এই যে বিভিন্ন উপসম্প্রদায় আছে, এদের মধ্যে কিন্তু আবার বিবাহে কোনো নিষেধ নাই। হ্যাঁ। তো যদিও প্রাচীনকালে এই যে অসবর্ণ বিবাহ অর্থাৎ ইন্টারকাস্ট ম্যারেজ যেটাকে বলা হয়, এটা নিষিদ্ধ ছিল। মানে এক বর্ণের কেউ অন্য বর্ণের কাউকে বিয়ে করতে পারবে না, এরকমটাই বিধান ছিল। কিন্তু বর্তমান যুগে আইনি সংস্কারের মাধ্যমে এবং সামাজিক পরিবর্তনের ফলে এই অসবর্ণ বিবাহের ধারণাটি কি হয়েছে, অনেকটা নমনীয় হয়ে এসেছে। হ্যাঁ। তবে শাস্ত্রীয় মতে সমবর্ণের বিবাহকেই কি মনে করা হয় বলেন তো? আদর্শ মনে করা হয়। হ্যাঁ, এবং হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এই একই বর্ণের কাউকে বিয়ে করতে হবে এই জিনিসটা এখনো আর কি ফলো করা হয়। যদিও মানে আইন দ্বারা এটাকে ইয়া করা হয়েছে, কিন্তু যেহেতু শাস্ত্রের একটা বিধান, শাস্ত্রীয় বিধান, তাই এখনো অনেকে আসলে এটা ফলো করে। বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিবাহে নিষিদ্ধ আত্মীয়, প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশন। এটা হচ্ছে আমরা মুসলিম লয়ে কিন্তু এই জিনিসটা দেখেছি, তাই না? তো হিন্দু বিবাহের একটা আবশ্যিক অংশ হলো যে নিষিদ্ধ আত্মীয়ের পর্যায়, অর্থাৎ প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশন। হ্যাঁ। বিবাহের মাধ্যমে পরিবার ও সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য রক্তের সম্পর্কের ভেতরে বিবাহকে শাস্ত্রীয় এবং আইনিভাবে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ সম্পর্কের আলোচনাটি আমরা হচ্ছে দুইটা স্তরে করতে পারি। কেননা এই বিষয়টা পুরো দুইটা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। কিরকম? একটা হলো স্বগোত্র, আর একটা হলো স্বপিণ্ড। স্বপিণ্ড নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যখন ইনহেরিটেন্স করব। বুঝতে পেরেছেন? তো এখানে জাস্ট পড়ে যাই, আর স্বপিণ্ড কি এই আলোচনা কিন্তু প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে করেছি আমরা, যখন আমরা ওই যে মিথক্ষরা দায়ভাগ এই বিষয়গুলো পড়েছিলাম, সেখানে কিন্তু স্বপিণ্ডের ব্যাপারটা এসেছিল এবং স্বপিণ্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলাম। আপনারা যারা নতুন শুনতেছেন তারা ওই ভিডিওটা দেখবেন। আচ্ছা, তো যাই হোক, তাহলে একটা হলো কি স্বগোত্র আর একটা হলো স্বপিণ্ড। তো এখন স্বগোত্র স্বগোত্রীয় বিবাহে কিন্তু নিষেধাজ্ঞা আছে, যেটাকে বলা হয় দ্য রুল অফ স্বগোত্র। সেটা কিরকম? যে গোত্র বলতে মূলত একই পূর্বপুরুষের বংশধরদের বোঝানো হয়।
একই পুরুষ এবং তার পূর্বপুরুষদের যে বংশধর, সেটাকে বোঝানো হয়। শাস্ত্রীয় মতে বিশ্বাস করা হয় যে, বা শাস্ত্রীয় বিশ্বাস মতে প্রতিটি গোত্র একজন আদি ঋষির বংশধারা থেকে উৎসারিত, এটা হচ্ছে শাস্ত্রীয় বিশ্বাস। হ্যাঁ, যদি পাত্র এবং পাত্রী একই গোত্রের বা হচ্ছে একই আদি পুরুষের বংশধর হন, তবে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? তো এখানে এই যে স্বগোত্রীয় নিষেধাজ্ঞার যে নিয়মটি, এটা বর্তমানে মূলত হচ্ছে আহ যারা হচ্ছে ব্রাহ্মণ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কঠোরভাবে প্রযোজ্য হয়। হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে আসলে ওরকম খুব বেশি বিষয়টা ম্যান্ডেটরি না। হুম। তো এই যে একই বংশের ভাই বোনের মধ্যে যে মানে একই বংশের যে মধ্যে যেই বিবাহ, মানে ভাই বোনের মধ্যে যেমন বিবাহ হয় না, ঠিক এরকম স্বগোত্র যারা আছে, স্বগোত্রীয় পাত্রপাত্রীকে এই আত্মিকভাবে মানে কি ধরা হয় জানেন, ভাই বোন ধরা হয়। তাই এদের মধ্যেও আসলে মানে বিয়ে হয় না। একে কি বলা হয় জানেন? একে বলা হয় এক্সোগামি। হ্যাঁ, গোত্র বহির্ভূত বিবাহ। যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্বপিণ্ডজনিত বিবাহ, মানে স্বপিণ্ডজনিত নিষিদ্ধ বিবাহ, স্বপিণ্ড রিলেশনশিপ। এটা কিরকম? যে স্বপিণ্ড শব্দটির অর্থ হলো কি, একই পিণ্ড বা হচ্ছে রক্তকণিকা শেয়ার করে এরকম। তো হিন্দু আইন অনুযায়ী রক্তের সম্পর্কের নিকট, মানে রক্তের সম্পর্কের যারা নিকটাত্মীয় আছে, এই নিকটাত্মীয়দের মধ্যে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ। বাংলাদেশে প্রচলিত যে দায়ভাগ মতবাদ আছে, এই দায়ভাগ মতবাদ অনুসারে এই নিষেধাজ্ঞাটার একটা কিছু সীমা আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে প্রথমত পিতৃকুল, প্যাটার্নাল সাইড। কোন পুরুষ তার পিতৃকুলের সপ্তম পুরুষ পর্যন্ত আহ, নিচের দিকের যে বংশধর অর্থাৎ ডিসেন্ডেন্ট, অথবা ষষ্ঠ পুরুষ পর্যন্ত উপরের দিকের যে পূর্বপুরুষ অ্যাসেন্ডেন্ট, হ্যাঁ, কোনো বালিকাকে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। এখানে সাতটা প্রজন্মের একটা কি করা হয়েছে বলেন তো, একটা বিশাল বৃত্ত তৈরি করা হয়েছে যাতে বংশের বিশুদ্ধতা বজায় থাকে। এরপরে মাতৃকুলের ব্যাপারটা যদি দেখি, ম্যাটার্নাল সাইড, তো এখানে বলা হচ্ছে যে মাতৃকুলের ক্ষেত্রে আসলে এই সীমাটা কিছুটা ছোট। হুম। পঞ্চম পুরুষ পর্যন্ত নিচের বংশধর এবং চতুর্থ পুরুষ পর্যন্ত উপরের পূর্বপুরুষের মধ্যে এটা কিন্তু বিবাহ নিষিদ্ধ। আচ্ছা, আসলে এত দূর পর্যন্ত কি কেউ আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হলো, সেই বিষয়টা হলো পিতৃবন্ধু ও মাতৃবন্ধু, বন্ধু রুল বলা হয় এটাকে। এটা কিরকম? যে সপিণ্ড সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আত্মীয়কে কিন্তু বন্ধু হিসেবে চিহ্নিত করা হয়েছে, বুঝছেন, যাদের ক্ষেত্রে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন পিতৃবন্ধু কারা? যেমন পিতামহের ভগ্নীর পুত্র। হ্যাঁ, মানে হচ্ছে কি, দাদার বোনের ছেলে। তারপর হচ্ছে পিতামহীর ভগ্নীর পুত্র, মানে হচ্ছে দাদির বোনের কি ছেলে। তারপরে মাতৃবন্ধু কারা? মাতৃবন্ধু হলো মাতামহের ভগ্নীর পুত্র, মানে হচ্ছে নানার বোনের উম, ছেলে। এরপরে হচ্ছে মাতামহীর ভগ্নীর পুত্র, মানে হচ্ছে নানির বোনের ছেলে। এদের সাথে কিন্তু আসলে বিবাহ কি নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? এখন বিষয়টা যদি আমরা একটু আসলে সহজে বোঝার জন্য যদি মুসলিম আইনের সাথে একটু আসলে তুলনা করি, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না, মুসলিম আইনের সাথে। তো দেখেন, মুসলিম আইনে রক্তের সম্পর্ক থাকলেও মামাতো চাচাতো ফুফাতো বোনদের কিন্তু বিয়ে করা যায়। মামাতো বোনকেও বিয়ে করা যায়, চাচাতো বোনকেও বিয়ে করা যায়, ফুফাতো বোনকেও বিয়ে করা যায়। কিন্তু হিন্দু আইনে কিন্তু রক্তের বিন্দুমাত্র সম্পর্ক থাকলেও, মানে বিন্দুমাত্র রক্তের ছোঁয়া থাকলেই সেখানে কিন্তু এই বিয়ে করা যায় না। বা হচ্ছে দূর সম্পর্কের যে ভাই বোন, দূর সম্পর্কের ভাই বোন, এটা হলেও কিন্তু তাদের মধ্যে আসলে তাদেরকে স্বপিণ্ড হিসেবে গণ্য করা হয়। এবং যেহেতু তারা স্বপিণ্ড, তাই তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? একে বলা হয় রক্তের সম্পর্কের পবিত্রতা রক্ষা করা, কনস্যাঙ্গুইনিটি। হ্যাঁ। তো এরপরে দেখেন যে আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে শালিকার ব্যাপার। শালিকা বুঝেন?
শালিকা কি? বউয়ের বোন? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাফিনিটি ভার্সেস ব্লাড রিলেশন। বিষয়টা কিরকম, যে যেখানে এখানে হচ্ছে একটা আহ, বিষয় একটু খেয়াল করেন, যে শালিকা বিবাহ, হ্যাঁ, মুসলিম আইনে কি হয়, স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার বোন বা শালিকাকে কিন্তু বিবাহ করা যায় না। হুম। এটা কি নামে পরিচিত জানেন? এটাকে বলা হয় ইস্তিমা এ মুহাররামাত। এটাকে বলা হয় কি? ইস্তিমা এ মুহাররামাত। মানে শালিকাকে বিবাহ করা যাবে না স্ত্রী যদি বর্তমান থাকে। মানে বউয়ের বোনকে বিবাহ করা যাবে না যতদিন বউ আছে। হিন্দু আইনে কি, যে হিন্দু আইনে শালিকার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। মনে করা হয় যে শালিকা, সে তো, তার সাথে তো কোনো রক্তের সম্পর্ক নেই, সে তো স্বপিণ্ড না, তাই না? তো এটা কেবল হচ্ছে, এটা হচ্ছে কেবল বিবাহজনিত আত্মীয়তা, যেটাকে কি বলে বলেন তো? যেটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি, তাই না? অ্যাফিনিটি, বিবাহের কারণে একটা আত্মীয়তা তৈরি হয়েছে, অ্যাফিনিটি তৈরি হয়েছে। তাই স্ত্রীর জীবিতকাল, মানে স্ত্রী জীবিত থাকলেও, মানে স্ত্রীর জীবিত কালেও শালিকাকে কি করা যাবে? বিয়ে করা যাবে। বিয়ে করতে শাস্ত্রীয় বা আইনি কোনো বাধা এখানে নাই। কারণ হলো কি, যে হিন্দু আইন মূলত রক্তের সম্পর্কের, অর্থাৎ কনসাংগুইনিটির ব্যাপারকে প্রাধান্য বেশি দেয়। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। এখানে এইসব বিষয়াবলী বলা হয়েছে। এরপরে হিন্দু বিবাহের অবশ্য পালনীয় যে অনুষ্ঠান, তো সেটা হলো যে এসেনশিয়ালস অফ সেরিমনিজ, যেটাকে বলা হয় বিবাহের যে আবশ্যিক অনুষ্ঠান। হিন্দু বিবাহের প্রথা এবং আচারের বৈচিত্র্য অনেক, এটা আমরা জানি, তাই না? তো বর্ণ এবং স্থানভেদে বিয়ের এই রীতিনীতি কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু একটা বিবাহকে আইনিভাবে বৈধ এবং পূর্ণাঙ্গ হতে হলে মানে কিছু অনুষ্ঠান পালন করতে হবে, এবং এটা বাধ্যতামূলক। সেই বিয়েটা দানে হোক বা হচ্ছে পণে হোক, যেভাবেই হোক, মানে ব্রাহ্ম বিয়ে হোক অথবা আসল বিবাহ হোক, যেভাবেই যে বিয়েই হোক না কেন, এই আচারগুলো বা হচ্ছে এই অনুষ্ঠানগুলো পালন করতে হবে। পানি খেয়ে নিবে না। আচ্ছা। তো যেই অনুষ্ঠানগুলো পালন করতে হবে, মানে যেগুলো করতে হবে, এসেনশিয়াল যে সেরিমনিজ, তার মধ্যে একটা হলো যজ্ঞ বা কুশণ্ডিকা। যজ্ঞ বা কুশণ্ডিকা, এই ব্যাপারটা কি? এটা হলো যে অগ্নি দেবতাকে সাক্ষী রাখা। বুঝতে পেরেছেন? দেখেন এখানে লেখা আছে পবিত্র, মানে এর অর্থ পবিত্র মানে যজ্ঞাগ্নির সম্মুখে শাস্ত্রীয় নির্দেশ মতো বেদ মন্ত্র পাঠ, মানে পঠন। একটু কঠিন ভাষায় লেখা, বাট এটা জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই দিই। সেটা হলো যে এটা মূলত অগ্নি দেবতাকে সাক্ষী রাখা হয়। আগুনের একজন দেবতা আছে। হুম। সে অগ্নি দেবতাকে কি করা হয়? সাক্ষী রাখা হয়। তো এই যে পবিত্র যজ্ঞাগ্নির সম্মুখে শাস্ত্রীয় যে মন্ত্র উচ্চারণ, এর মাধ্যমে কি করা হয়? এই কাজটা করা হয়। এটা নির্দেশ করে যে এই বিবাহ কেবল মানুষের সামনে নয়, বরং হচ্ছে পবিত্র আগুনের উপস্থিতিতে, অগ্নি দেবতার উপস্থিতিতে এই, এবং আধ্যাত্মিকভাবে এই বিয়েটা সম্পন্ন হচ্ছে। বুঝতে পেরেছেন? এগুলো আপনি বই পড়লে জানবেন। অনেক বই পুস্তকাদি পড়তে হবে এবং পড়বেন, এটা খুবই ভালো। তো এখন যেহেতু যারা প্রস্তুতি শুরু করতেছেন, অনেক বই পুস্তক পড়তে গেলে সময় নষ্ট হবে কিন্তু। তো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করি, সেটা হলো যে অন্তত একটা বাংলা একটা ইংরেজি বই রাখবেন, ভালোভাবে বোঝার জন্য কিছু রেফারেন্স বই রাখবেন। পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে ভাই, শুধু আপনার নোট পড়েছি, এটা ওটা কমন আসে নাই। এটা কিন্তু আসলে বলা যাবে না। আমি আগেই বলছি এটার কারণ কি। কারণ হলো যে আমি চেষ্টা করেছি যথেষ্ট গোছানো, অনেক ইনফরমেটিভ করে নোট বানানোর, তারপরেও ভুল ভ্রান্তি তো থাকে, তাই না? তো দেখা যায় যে
কোনো একটা জিনিস আমি ইনক্লুড করি নাই, কিন্তু পরীক্ষায় এসেছে, বা পরীক্ষায় যে প্রশ্ন এখান থেকেই করবে ব্যাপারটা তো এরকম না। অনেকভাবে ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। যেমন আমি আপনাদেরকে তা আমাদের আইন যেভাবে পড়িয়েছি, নোটে যেভাবে আছে, প্রশ্ন কি সেভাবে করেছি? করিনি। আপনি যদি ওই আইনটা বুঝেন, আমার ক্লাসগুলো ঠিকঠাক করেন, তাহলে আপনি পরীক্ষায় পারবেন। এখানে ব্যাপারটা এরকম। আমার নোট আপনি পড়ে পরীক্ষায় সব পেরে যাবেন, ব্যাপারটা এরকম না। হুম। তো এই জন্য অনেক বই পুস্তক পড়বেন, অনেক ভালো ভালো বিষয় জানতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, যজ্ঞ অথবা কুশণ্ডিকা সম্পর্কে জানলেন। এবার হচ্ছে সপ্তপদী। এটা হচ্ছে হিন্দু বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা চূড়ান্ত আইনি ধাপ। এটাকে কিন্তু কি বলেছি দেখেন, আইনি ধাপ। হ্যাঁ। এর অর্থ হলো বর ও কনের এই যে যজ্ঞাগ্নির চারিদিকে একত্রে তারা সাতটি, মানে কি করে, এই যে সাত পাক। হ্যাঁ, বললেন যে সাত পাকে বাঁধা। তো তো তারা এরকম হাঁটে আর কি চারপাশে। তো এই যে সাত, সাতটা যে পাক, হুম, এটা আসলে সাতটা অঙ্গীকারের প্রতীক। বুঝতে পেরেছেন? সাতটা অঙ্গীকারের প্রতীক মূলত, যেখানে তারা কি করে, যে একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের কিছু শপথ নেয়। হ্যাঁ, আইনত বিবাহটি তখনই সম্পূর্ণ হয় বলে গণ্য করা হয় যখন এই সপ্তম পাক, হ্যাঁ, এটা যখন হচ্ছে, মানে সপ্তম কদমটি যখন ফেলা হয়। হুম। তো এরপর আহ আর আসলে বিবাহটা বাতিল করার কিন্তু কোনো সুযোগ থাকে না ধর্মীয়ভাবে। যদিও আসলে ডিভোর্সের বিধান আছে, মানে এখন ইয়াভাবে করা হয়েছে, মানে স্ট্যাটিউটরি লতে। বাট হিন্দু লতে, হিন্দু আইন অনুযায়ী কিন্তু আসলে এই বিবাহ যে বিচ্ছেদ, এটার কিন্তু বিধান আসলে হিন্দু আইন অনুযায়ী, মানে শাস্ত্রীয় আইন অনুযায়ী কিন্তু এই সুযোগটা নাই। বুঝতে পেরেছেন? তো এরপরে, এটা আবার ভুল বুঝেন না, স্ট্যাটিউটরি ল কিন্তু এই রাইট দিচ্ছে। বুঝতে পেরেছেন? দেখেন, এরপরে হচ্ছে যে আইনসঙ্গত বিবাহে স্বামী স্ত্রীর অধিকার এবং দায়িত্ব। আচ্ছা, একটু সংক্ষেপে বলি, হ্যাঁ, কারণ দেখেন এই যে 14 পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তো কেবল 7 পৃষ্ঠা হয়েছে। অলরেডি 11:30 বাজে, তো আমি চেষ্টা করব মূল বিষয়টা বলার। এবং এখানে খুব সুন্দর করে সবকিছু লেখা আছে, আপনারা জিনিসগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক, এই যে একটা আইনসঙ্গত বিবাহে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে দায়িত্ব, সেগুলো একটু দেখেন। যে বিবাহ সম্পন্ন হওয়ার সাথে সাথেই স্বামী ও স্ত্রীর উপর কিছু কি আইনি এবং সামাজিক কিছু দায়িত্ব বর্তায়। যেমন নাবালিকা স্ত্রীর অভিভাবকত্ব। প্রথমটা কি, যে নাবালিকা স্ত্রীর অভিভাবকত্ব, মানে যদি বিয়ের সময় স্ত্রী নাবালিকা থাকে, তবে হিন্দু আইন অনুযায়ী তার সাবালক, মানে হচ্ছে সে মেজরিটি অর্জন করা পর্যন্ত স্বামী হন তার আইনত অভিভাবক। হুম। এক্ষেত্রে এই নাবালিকা স্ত্রীর যে পিতামাতা আছে, এই পিতামাতা হতেও স্বামীর দাবিটা কিন্তু আইনের চোখে বেশি অগ্রগণ্য। এরপরে হচ্ছে একই সাথে বসবাসের একটা রাইট তাদের তৈরি হয়। হ্যাঁ, কোহাবিটেশন অ্যান্ড মেইনটেনেন্স, ভরণ পোষণের একটা দায়িত্ব তৈরি হয়। বিবাহের পর স্বামী স্ত্রীর প্রধান কর্তব্য হলো একত্রে বসবাস করা। স্ত্রীকে স্বামীর ইচ্ছা অনুযায়ী স্থানে হচ্ছে বসবাস করতে হয়। বুঝতে পেরেছেন? স্ত্রীকে কি করতে হয়? স্বামীর ইচ্ছা অনুযায়ী স্থানে বসবাস করতে হয়, মানে স্বামী যেখানে বলবে সেখানে স্বামীর সাথে তাকে থাকতে হবে। এবং স্বামীর যে ন্যায়সঙ্গত নির্দেশ, সেই নির্দেশ পালন করতে হবে। হ্যাঁ। অপরদিকে স্বামীও কিন্তু কিছু তার বাধ্য, মানে কিছু বিষয়ে বাধ্য হয়ে থাকেন। যেমন হচ্ছে স্ত্রীকে তার পারিবারিক যে মর্যাদা, সেই মর্যাদা অনুযায়ী কি করতে হবে, মেইনটেনেন্স দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে। তাই না? এবার হচ্ছে পৃথক বসবাসের একটা কিন্তু অধিকার আছে। যে সাধারণ নিয়ম হলো যে স্বামী স্ত্রী একত্রে থাকবেন, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে স্ত্রী কিন্তু স্বামীর ঘর ত্যাগ করে সে আলাদা থাকতে পারে, এবং ভরণ পোষণ সে দাবি করতে পারে, একদম মুসলিম লয়ের মতো। বুঝতে পেরেছেন? তো 1946 সালের একটা আইন আছে, বিবাহিতা নারীর পৃথক বাসস্থান এবং ভরণ পোষণ আইন। হ্যাঁ, এই আইনের মাধ্যমে কিন্তু এই অধিকারটাকে আরো কি করা হয়েছে, সুদৃঢ় করা হয়েছে। বুঝতে পেরেছেন?
তো আসলে কোন ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, কখন আসলে তিনি এই স্ত্রী হচ্ছে আলাদা দাবি করতে মানে থাকতে পারেন? তো দেখা যায় যে যদি শারীরিক বা মানসিকভাবে উৎপীড়ন করে, স্বামী যদি নিষ্ঠুর আচরণ করে, হ্যাঁ, স্ত্রীর জন্য যদি সেটা অসহনীয় হয়ে ওঠে, স্বামী যদি উপপত্নী রাখে, হ্যাঁ, আরেকজন স্ত্রী রাখে, উপপত্নী, তারপরে যদি হচ্ছে স্বামীর যদি কোনো হচ্ছে গুরুতর রোগবালাই এগুলো হয়ে থাকে, তারপরে হচ্ছে যদি ধর্মান্তর হয়, স্বামী যদি অন্য ধর্মে ধর্মান্তর হয়, তারপরে হচ্ছে আহ উপপত্নী রাখার দ্বিতীয় বিবাহ, এটা কিন্তু আলাদা। ঠিক আছে? মানে উপপত্নী রেখেছে, এই ব্যাখ্যাটা অবশ্য আপনারা জানেন। তো আর দ্বিতীয় বিবাহের বিষয়টাও জানেন, যে এরকম দ্বিতীয় বিবাহ করলেও কিন্তু কি করা যায়, যে ওয়াইফ আলাদা বসবাসের জন্য সে হচ্ছে দাবি করতে পারে। এরপরে দেখেন অসবর্ণ বিবাহ। অসবর্ণ বিবাহটা কি? আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে হিন্দু আইনের ক্ষেত্রে, হিন্দু বিবাহের ক্ষেত্রে হচ্ছে সেম বর্ণের হতে হয়, তাই না? সেম কাস্টের হতে হয়। তো এখানে হচ্ছে যে অসবর্ণ বিবাহ এবং 1872 সালের বিশেষ বিবাহ আইনটা নিয়ে আমরা যদি একটু বলি, তো প্রাচীনকালে এই অসবর্ণ বিবাহ প্রচলিত থাকলেও মধ্যযুগে এই যে বর্ণাশ্রম, যে হ্যাঁ, এই বর্ণাশ্রমের যে কঠোরতা, এইটাতে কিন্তু আসলে এই বিষয়টা একটু তখন অসামাজিক হয়ে পড়ে। কারণ তখন হচ্ছে যে এই শাস্ত্র মেনেই, শাস্ত্র মেনে বলতে এই যে কাস্টের মধ্যেই বিয়ে করতে হতো। তবে এই যে 1872 সালের যে বিশেষ বিবাহ আইন, যেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এর মাধ্যমে কিন্তু এই যে অসবর্ণ বিবাহকে আবার কি করা হয়েছে, আইনিভাবে বৈধতা দেওয়া হয়েছে। হুম। তো এই আইনে বিয়ে করতে হলে কোনো বিশেষ যেই ধর্মীয় যেই ইয়াগুলো আছে, এগুলো কিন্তু আসলে ওইভাবে খুব বেশি যে মানতে হবে ব্যাপারটা ওরকম না। হুম। পক্ষগণকে কি করতে হবে, যে নিবন্ধক, অর্থাৎ রেজিস্ট্রার, রেজিস্ট্রারের সামনে উপস্থিত হয়ে বিবাহ রেজিস্ট্রি করতে হবে, বিশেষ বিবাহ যেটাকে বলা হয়। তো এই আইনের এই যে বিবাহিত দম্পতির যে সন্তানগণ, তারা তাহলে প্রপার্টি পাবে কিভাবে? কারণ এখানে তো ওই যে ধর্মের যে নিয়ম কানুন সেটা মেনে বিয়ে হচ্ছে না, শাস্ত্রীয় শাস্ত্র মতে বিয়ে হচ্ছে না, তাই না? তারা সরাসরি হচ্ছে চলে গেছে রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে করেছে। তো মানে, তো এই ক্ষেত্রে ওই যে 1925 সালের যে সাকসেশন অ্যাক্ট আছে, এই সাকসেশন অ্যাক্ট অনুযায়ী এখানে দেখেন এই যে সন্তানগণ 1925 সালের সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উত্তরাধিকার লাভ করে। বুঝতে পেরেছেন? তো এরপরে আরেকটা বিষয় একটু বলি, যে মানে অনেকের মধ্যে কিন্তু আসলে একটা ভুল ধারণা আছে যে কোর্টে বিয়ে সম্পন্ন হয়, কোর্ট ম্যারেজ বলে। আসলে এরকম কিন্তু কোনো বিষয় নেই, কোর্টে কোনো বিয়ে হয় না। বুঝতে পেরেছেন? তো প্রক্রিয়াটা কেমন তাহলে বিয়ের? সাধারণত প্রাপ্তবয়স্ক তারা যারা হচ্ছে যুগল, তারা মন্দিরে গিয়ে কি করে, মালা বদল বা হচ্ছে শাঁখা সিঁদুরের মাধ্যমে ধর্মীয়ভাবে বিয়ে সম্পন্ন করে। হ্যাঁ, এরপর তারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনেই হাজির হয়ে তারা কি করে, এই যে একটা অ্যাফিডেভিট করে। তো যাই হোক, এটাকে অনেকে কোর্ট ম্যারেজ বলে। কোর্টে কি ম্যারেজ হয়? না, কোর্ট ম্যারেজ বলে আসলে ওরকম কিছু নাই। পদ্ধতিটা হচ্ছে তারা বিয়ে করে, বিয়ে করে তারপরে তারা হচ্ছে ওইটা একটা অ্যাফিডেভিট করে, ওইটার ওইটাকে অনেকে কোর্ট ম্যারেজ হিসেবে চালায় দেয়। যাই হোক, এরপরে যেটা আসলে বলা দরকার সেটা হচ্ছে আরেকটা বিষয় একটু আছে এখানে, সেটা হলো যে আধুনিক যে এই যে প্রেম ঘটিত বা এই যে লাভ ম্যারেজ, হ্যাঁ, এটা মূলত প্রাচীন ওই যে গন্ধর্ব ম্যারেজের মতো, এটা আপনারা জানেন। যদিও যেই বিভিন্ন নজির, সেই নজির অনুযায়ী যে গান্ধর্ব বিবাহ আসলে কোনো পুরোহিত বা এই যে ধরাবাঁধা যে আচরণের প্রয়োজন নেই, কিন্তু আইনি নিরাপত্তা নিশ্চিত করতে এই যজ্ঞ বা এই যে সপ্তপদী, এগুলা কিন্তু আসলে সম্পন্ন করা উচিত। তো এটাই বুদ্ধিমানের কাজ, তাই না? কারণ এই সপ্তপদী সম্পন্ন হলে কি হয়, সেই বিয়েটি আসলে অকাট্য একটা বিয়ে হয়ে যায়। আচ্ছা, এরপরে আদালতের যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু আছে, যদি একটা বিতর্কিত বিবাহ, হ্যাঁ, একবার যদি প্রমাণিত হয়, তবে আদালত ধরে নেবেন যে সেই বিবাহটা
প্রয়োজনীয় সকল ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা পালন করেই করা হয়েছে। একে বলা হয় লিগ্যাল প্রিজাম্পশন। কি বলা হয়? লিগ্যাল প্রিজাম্পশন, আইনত অনুমান। এছাড়াও যে ফ্যাক্টাম ভ্যালেট আছে, হ্যাঁ, ফ্যাক্টাম ভ্যালেট নীতি অনুযায়ী কি করা হয়? একবার আচার সম্পন্ন হয়ে গেলে কেবল নিয়ম ভঙ্গের অজুহাতে বিবাহটি কি হয় না বলেন তো? বিবাহটি আসলে বাতিল অসিদ্ধ হয়ে হয় না। নিষিদ্ধ হয় না। এরপরে আহ বিয়ের যে প্রেক্ষাপট, হ্যাঁ, বাংলাদেশ বনাম যে ভারত। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে যেটা না জানলেও চলবে, গুরুত্বপূর্ণগুলো আলোচনা করি। বিশেষ বিবাহের একটা ব্যাপার আছে, স্পেশাল ম্যারিজ। হ্যাঁ, অনুলোমা ভার্সেস হচ্ছে প্রতিলোমা, যেটাকে বলা হয় অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এটা কিরকম? এটা হচ্ছে প্রাচীন যে বর্ণপ্রথায়, বর্ণপ্রথার ভিত্তিতে হিন্দু বিবাহকে দুইটা বিশেষ ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এই বিবাহটা মূলত বরের যে সামাজিক মর্যাদা, সেই মর্যাদার উপর ভিত্তি করে আসলে এটা হয়ে থাকে। তো এর মধ্যে একটা হলো অনুলোম বিবাহ। অনুলোম বিবাহটা কি? যখন বর উচ্চ বর্ণের, ধরেন যে সে হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু কনে হচ্ছে তুলনামূলক নিম্ন বর্ণের। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী, মানে শাস্ত্র অনুযায়ী এখানে আসলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, মানে ছাড় দেওয়া হয়েছিল। আর প্রতিলোম বিবাহটা কি? এটা হচ্ছে উল্টা, অর্থাৎ বর নিম্ন বর্ণের কিন্তু কনে হচ্ছে উচ্চ বর্ণের। হ্যাঁ, প্রাচীন সমাজ ব্যবস্থায় এইটা আসলে নিন্দনীয় কাজ মনে করা হতো। দেখেন, মানে বর হইছে এখানে কি নিম্ন বর্ণের, আর মেয়ে হইছে, মানে কনে হইছে উচ্চ বর্ণের। বুঝতে পেরেছেন? ধরেন যে কনে হচ্ছে ব্রাহ্মণ আর বর হইছে শূদ্র। তো এটা আসলে, এটাকে বলা হবে প্রতিলোম বিবাহ। আচ্ছা, এই যে 1872 সালের যে বিশেষ আইন, হ্যাঁ, স্পেশাল ম্যারিজ অ্যাক্ট, এই বর্ণপ্রথার দেয়ালটা কিন্তু আসলে ভেঙে দিছে একদম। হুম, এই আইনের মাধ্যমে এখন যে কোনো বর্ণের, এমনকি ভিন্ন বর্ণের, হ্যাঁ, যেমন হচ্ছে যে একজন হিন্দু, সে একজন শিখকে বা হচ্ছে একজন জৈন, হ্যাঁ, তাকেও কি করতে পারবে? বিবাহ করতে পারবে। আচ্ছা, এবার একটু আমরা যে বিষয়টা দেখবো যে ভারতে আর বাংলাদেশে যে হিন্দু বিবাহ নিয়ে যে কিছু বিষয় আছে সেটা। তো দেখেন, এখানে আসলে কিন্তু একটা বড় তুলনামূলক আলোচনার একটা সুযোগ আছে। তো যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেদিকে না যাই। তো 1955 সালে ভারতে তাদের ভারত তাদের হিন্দু আইনকে একটা বিধিবদ্ধ কোডিফাইড রূপ দিয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো ওরকম প্রাচীন যে শাস্ত্রীয় যে আইন, সেটা অনুসরণ করা হয়। এর ফলে আসলে কিছু মৌলিক পার্থক্য দেখা যায়। বুঝতে পেরেছেন? কিছু মৌলিক পার্থক্য দেখা যায়। যেমন হচ্ছে ডিভোর্সের ব্যাপারটা। হুম, যে ভারতে 1955 সালের আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ সম্ভব, কিন্তু বাংলাদেশে এটা এখনো কিন্তু একটা অবিচ্ছেদ্য বন্ধন। হ্যাঁ, একটা অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে এটাকে দেখা হচ্ছে। এখানে নিষ্ঠুরতা বা হচ্ছে ধরেন যে অন্য কোনো কারণ, ব্যভিচার, হ্যাঁ, পরকীয়া, যাই বলেন, এসব কারণে বিবাহ বিচ্ছেদের আসলে ওইরকম আইনি সুযোগটা নাই। কিন্তু হ্যাঁ, কেউ তো আসলে ডিভোর্স দিয়ে দিতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে হচ্ছে যে এখন ওই রিলিজিয়াস ইয়াটাই ফলো করা হয়। এরপরে হচ্ছে মনোগ্যামির একটা ব্যাপার আছে, যে ভারতে বহুবিবাহ কিন্তু হচ্ছে দণ্ডনীয় কি অপরাধ, কিন্তু বাংলাদেশে হিন্দু আইনে কিন্তু একজন পুরুষ আইনত একাধিক স্ত্রী রাখতে পারে। তারপর রেজিস্ট্রেশনের একটা বিধান, যদিও আসলে এটা করা হয়েছে পরে। হ্যাঁ, আহ, ভারতে এটা হয়েছে বাধ্যতামূলক, কিন্তু বাংলাদেশের যে 2012 সালের যে আইন, এই আইন অনুযায়ী এটি এখনো ঐচ্ছিক। হ্যাঁ, এই যে ঐচ্ছিক নিবন্ধনের কারণে কিন্তু হিন্দু নারীরা অনেক সময় তাদের যে বৈবাহিক অধিকার, এটা কিন্তু আসলে প্রমাণ করতে পারে না। আচ্ছা, তো এখানে একটা মামলা আছে, আমরা একটু দেখব। হুম, অমূল্যচন্দ্র মোদক বনাম হচ্ছে রাষ্ট্র, এরকম একটা মামলা আছে। বুঝতে পেরেছেন? তো দেখেন, এই মামলাটা হিন্দু আইনের
আসলে হিন্দু আইন বুঝতে হলে এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি বলবো যে একটা কি বলেন তো, একটা আই ওপেনার। তো এই মামলার যে মূল যে দর্শনটা সেটা হলো যে আবেগের চেয়ে এখানে আচারের উপর হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে। তো অমূল্যচন্দ্র মোদকের মামলায় কি হয়েছিল যে চন্দ্র হচ্ছে কল্পনা রানীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, দিয়ে হচ্ছে গোপনে কেবল মালা বদল করে তারা হচ্ছে স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। তো এই সময় এই যে কল্পনা রানী সে আসলে প্রেগনেন্ট হয়ে পড়ে, অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তো সে প্রেগনেন্ট হয়ে পড়লেই অমূল্য তখন কিন্তু তাকে অস্বীকার করে। বুঝতে পেরেছেন ঘটনাটা? তাকে অস্বীকার করে। তো তখন আদালত রায় দেন যে কেবল মালা বদলই হিন্দু মতে কোনো বৈধ বিবাহ না, যেহেতু এখানে যজ্ঞ সপ্তপদী, হ্যাঁ, এগুলো সম্পন্ন হয়নি। তাই তাদের মিলনকে এই আইনত যে কোহাবিটেশন এটা বলা হবে না। মানে আইনত কোহাবিটেশন বলা হলেও এটাকে আসলে বিবাহ বলা হবে না। বুঝেন? আবার বলি যে মালা বদল এখানে হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে যজ্ঞ হয় নাই, এখানে সপ্তপদী হয় নাই। তাহলে হ্যাঁ, তাদের মধ্যে কোহাবিটেশন হয়েছে, ফিজিক্যাল যে রিলেশন এটা হয়েছে, কিন্তু এটাকে আসলে বিয়ে বলা যাবে না। বুঝছেন? তো এই রায়টা আসলে কি প্রমাণ করে? যে এটা প্রমাণ করে যে হিন্দু সমাজে ধর্মীয় আচারের আবশ্যকতা আসলে একটু কঠোর। হ্যাঁ, আবার এটিও বলা যায় যে বাধ্যতামূলক যদি নিবন্ধন না থাকে, নিবন্ধন না করা হয়, তাহলে এই নিবন্ধন না করার কারণে কল্পনা রানীর মতো নারীরা কিভাবে আইনি ফাঁকফোকরে পড়ে তারা হচ্ছে বিচার বঞ্চিত হতে পারেন, সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কাজে মালা বদল করে কি করা যাবে না, একসাথে সংসারাদি শুরু করে দেওয়া যাবে না। ঠিক আছে? এই যে মামলার প্রেক্ষাপট, আদালতের রায়, উচ্চ আদালতের রায়, রায় বিশ্লেষণ, এগুলো হচ্ছে বিস্তারিত এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু পড়বেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। তো দেখেন, হুম, বিবাহ বিচ্ছেদ দেখেন হিন্দু ধর্মে তো আমরা জানি যে আসলে ওরকম, হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদের ওরকম কোনো বিধান নাই, তাই না? তো ভারতে এই যে 1955 সালের যে আইন, এই আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ সম্ভব। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কি, এই যে বললাম, এখনো একটা অবিচ্ছেদ্য বন্ধন। হ্যাঁ, এই তো তারপরে আরেকটা বিষয় হলো যে ভারতে বহুবিবাহ এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। তো বাংলাদেশে কিন্তু আসলে এটা একজন পুরুষ অনেক স্ত্রী তিনি রাখতে পারছেন। হুম, তারপরে হচ্ছে যে বিবাহের বৈধতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, ধরেন যে বিবাহের বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠলো, বা আদালতকে দেখতে হবে যে এখানে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটা পালন করেছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আহ যদি একজন হিন্দু মানে বিধবা, সে যদি অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করে, তাহলে হচ্ছে তিনি তার যেই স্বামীর সম্পত্তি, সেই সম্পত্তির অধিকার কিন্তু তিনি হারাবেন। বুঝতে পেরেছেন? যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে বিবাহ বিচ্ছেদের যে মূল বিষয়, সেগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন যে বাংলাদেশ এই মূল কথা যেটা বললাম ওটা তো ওইটা জাস্ট মনে রাখবেন যে ভারতে সুযোগটা আছে, ভারতে 1955 সালের আইন অনুযায়ী সুযোগটা দেওয়া হয়েছে। এরপরে বিধবা বিবাহের একটা ব্যাপার আছে যে 1865 সাল থেকেই মূলত হচ্ছে এটা আইনত বৈধ। হ্যাঁ, যে বিধবা বিবাহের একটা শর্ত আছে। শর্তটা হলো যে পুনরায় বিবাহ করলে ওই নারী তার মৃত স্বামীর সম্পত্তির অধিকার হারাবেন। এটা কিন্তু একটা নিয়ম। তবে তিনি তার সন্তানদের মা হিসেবে সন্তানদের উপর অধিকার হারাবেন না। এটা কিন্তু একটা মামলায় বলে দেওয়া আছে। সেই মামলাটার নাম হচ্ছে লক্ষণ বনাম শিবা। বুঝতে পেরেছেন? যাই হোক, আর বহু বহু বিবাহের সুযোগটা আছে বাংলাদেশে।
হিন্দুদের ক্ষেত্রে। আর হচ্ছে হিন্দু বিবাহ নিবন্ধন আইন, এখানে টুকটাক একটু আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু এটুকুই। আপনারা ভালো থাকবেন। অনেকক্ষণ পর্যন্ত রয়েছেন, প্রায় 12টা বাজে। রেকর্ডিংটা স্টপ করি। ভাইয়া, ভারতে